পড়ছি কল্লোল কুমার দত্তের লেখা ছোট গল্প অন্ধকার। আমি পড়ছি প্রসূন ঘোষ রায়। চাঁদমোহন চ্যাটার্জিকে কোনোদিনই প্রতুল সুনজরে দেখতে পারেনি। পাশের বাড়িতে লোকটা থাকে, রেসের বুকমেকারি বা বাড়ির দালালি, এরকম একটা কিছু পেশা। পোশাক পরিচ্ছদে অতি উগ্র আধুনিক, আহারে বিহারে একেবারে ইংরেজ ঘেঁষা। নিত্যরাতেই তার বাড়িতে হয় পার্টি, নয় জলসা লেগেই থাকতো। হইচই এবং চিৎকারে কত বিনিদ্র রজনী যে প্রতুলকে বসিয়ে কাটাতে হয়েছে, সেগুলো চট করে ভুলবার নয়। এবং নয় বলে লোকটাকে দরজার গোড়ায় এসে দাঁড়াতে দেখে সে সুস্পষ্ট বিরক্তির সঙ্গে বলে উঠল, এখন আমি খুব ব্যস্ত, অন্য সময় আসবেন। চাঁদমোহন কিন্তু নাছোড়বান্দা, কাকুতির সঙ্গে বলল, বড্ড দরকার স্যার, বিশেষ জরুরি। 5 মিনিটও লাগবে না, তার চেয়েও অনেক বেশি সময় ব্যয় হবে লোকটাকে বিদেয় করতে। সুতরাং রাজি হওয়ায় প্রতুলের বুদ্ধিমানের কাজ হবে বলে মনে হলো। তাকে ঘরে এনে বলল, কিন্তু যত সংক্ষেপে পারেন শুধু বক্তব্যটুকুই বলে যান, কোনো গৌরচন্দ্রিকা নয়। চাঁদমোহন কৃতার্থ হয়ে যাওয়ার ভঙ্গিতে বলল, যে আজ্ঞে যে আজ্ঞে, আপনি তো স্যার পুলিশে কাজ করেন তাই না? ভুল শুনেছেন আপনি, পুলিশে কেন, কোথাও কাজ করি না আমি। কিন্তু কি বলতে চান? বাধা দিয়ে চাঁদমোহন বলে উঠল, নাই করুন, কিন্তু রোজই তো লালবাজারে যান। তা যায়, কিন্তু কেন বলুন তো? সেখানে কোনো বন্ধু বা বিশেষ জানাশোনা নিশ্চয়ই কেউ আছে আপনার। জেনে আপনার লাভটা কি? বলছি স্যার, বলছি। একটু থেমে বার কয়েক ঢোক গিলে চাঁদমোহন আবার বলল, আমার বাড়িতে কাল শীত দিয়েছিল। পাশের বাড়িতে আমার এক বন্ধু থাকে বিক্রম বলে, বোধহয় তাকে দেখে থাকবেন আপনি। তার ঘরেও বাদ যায়নি, এমনকি আমার ভাই রায়মোহনের ঘরেও। তাকে শেষ করতে না দিয়ে প্রতুল কৌতুকেশ্বরে বলে উঠল, আরে পাইকারি ভাবে তাহলে শীত দেওয়া হয়েছে বলতে চান? তা আমাকে না বলে একটু দূরেই তো থানা আছে, সেখানে গিয়ে খবর দিন। চাঁদমোহন অসহিষ্ণু কণ্ঠে বলল, কিন্তু আপনি ঠিক ব্যাপারটা বুঝছেন না স্যার। মুশকিল হচ্ছে কি, খবর দেওয়ার মতো কিছু নেই কি না। মানে মানে কিছুই নিয়ে যায়নি, কাজেই নেয়নি যখন, তখন আর থানায় খবর দিয়ে কি হবে? প্রতুল এবার একটু সত্যি বিস্ময় বোধ করলো, বলল, কিছুই নেয়নি? আশ্চর্য তো। চাঁদমোহন তার কথার প্রতিদ্বন্দ্বী করে বলল, ঠিক বলেছেন স্যার, আশ্চর্যই। সেজন্যই তো বলছি, লালবাজারে গিয়ে যদি আপনার কোনো জানাশোনা লোককে বলে দেন। বলতে অবশ্য ইন্সপেক্টর আনন্দমোহনকে পারি, কিন্তু তাতে লাভ হবে কি কিছু? যদি কিছু চুরি যেত তাহলে না হয়। চাঁদমোহন ক্ষোভের সুরে বলল, যদি কিছু চুরি যেত তাহলে আমি ভয় পেয়ে আপনার কাছে ছুটে আসতুম না। সমস্তটা কেমন যেন গোলমেলে। রহস্যটা কি যদি আপনার বন্ধু আনন্দবাবু আবিষ্কার করতে পারেন? বুঝতেই তো পারছেন, শত্রুর তো আর আমার অভাব নেই। উঠে দাঁড়িয়ে প্রতুল তাকে বিদায় দেওয়ার জন্য বলল, বেশ, লালবাজারে গেলে আমি আনন্দবাবুকে বলবো, যদি তার কিছু করবার থাকে করবেন। অজস্র ধন্যবাদ জানিয়ে রেসের দু একটা শিওর টিপের প্রতিশ্রুতি দিয়ে চাঁদমোহন অতঃপর বিদায় নিল। ঘটনাটাকে কিন্তু প্রতুল অত সহজে মন থেকে ছেঁটে ফেলতে পারল না। ঘরে ঘরে চোর সিঁধ দিল, অথচ কোনো জিনিসই অপহৃত হলো না। এর কারণ কি? যে সিঁধ দিয়েছে সে তাহলে কি চেয়েছিল? টাকা, কোনো দলিল, নাকি অন্য কিছু? কতক্ষণ পর এই কথাগুলো ভাবতে ভাবতে প্রতুল লালবাজারে এসে হাজির হলো। ইন্সপেক্টর আনন্দমোহন নিজের ঘরেই ছিলেন। দেখে মনে হলো খুব ব্যস্ত। তবু এক ফাঁকে প্রতুলের দিকে তাকিয়ে লঘু কণ্ঠেই প্রশ্ন করলেন, কি খবর? মেঘ না চাইতেই জল যে। চেয়ারের উপর চিন্তিত মুখে বসে পড়ে প্রতুল জবাব দিল, ব্যাপারটা গুরুতর নয়, তবু মনে হচ্ছে আপনার কিছু কাজে লাগবে। আমার বাড়ির পাশেই চাঁদমোহন চ্যাটার্জি বলে এক লোক থাকেন। একটু আগে এসে তিনি জানিয়ে গেলেন, কে বা কারা তার ঘর, তার ভাইয়ের ঘর, এমনকি তার বন্ধুর বাড়িতেও নাকি শীত দিয়ে তছনছ করে গেছে। অথচ মজা হচ্ছে, কোনো জিনিসই চুরি যায়নি। আনন্দমোহনের মুখখানা অকস্মাৎ গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে তিনি বললেন,
আবার আপনিও এই খবর নিয়ে এসেছেন। শুধু আপনার প্রতিবেশী নয় প্রতুলবাবু, গত ৩-৪ দিনে অন্তত ২০ জন জানিয়ে গেছেন যে তাঁদেরও ঘরে শীত পড়েছে। সংবাদটা চিত্তাকর্ষক সন্দেহ নেই। প্রতুল আগ্রহ ভরে জিজ্ঞেস করল, এসবের পেছনে রহস্যটা কি আপনি বলতে পারেন? মাপ করতে হবে। আপনার কি মনে হয় কোনো জরুরি দলিল বা কাগজ বা নকশা? আনন্দমোহন কাঁধ দুলিয়ে বললেন, হতেও পারে, কে জানে, হয়তো সমস্তগুলো একটা দলেরই কাজ। আমারও তাই মনে হয়। যাই হোক, চুপ করে থাকার চলবে না, একটু বেয়ে চেয়ে দেখতে হবে একটু অবসরে। ফোন বেজে উঠে আনন্দমোহনের বক্তব্যে বাধা দিল। তিনি রিসিভারটা তুলে নিয়ে বললেন, হ্যালো। ধীরে ধীরে তার মুখখানা কালো হয়ে উঠল, কপালের শিরা দুটো হয়ে উঠল স্ফীত। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আচ্ছা আচ্ছা, কিন্তু কেউ যেন কোনো জিনিস না ছোঁয়, কিংবা আমি না যাওয়া পর্যন্ত বাড়ি থেকে যেন না বেরোয়। সশব্দে রিসিভারটা নামিয়ে রেখে তিনি প্রতুলের দিকে ফিরে তাকালেন। নিশ্চিত হওয়ার জন্য বোধহয় প্রশ্ন করলেন, কি নাম যেন বললেন আপনার প্রতিবেশীটার, যার নাম এইমাত্র বলেছিলেন? চাঁদমোহন চ্যাটার্জি? কিন্তু কেন? তিনি মারা গেছেন, বোধহয় খুনি হয়েছেন। অসহ্য বিস্ময়ে প্রতুল চমকে উঠল। তার হাতের জ্বলন্ত সিগারেটটা আর একটু হলেই ফসকে পড়ে যেত। ভ্রু দুটো কুঁচকে কতকটা আপন মনে সে বলল, এই কিছুক্ষণ আগে ০.৫ ঘন্টাও হয়নি তার সঙ্গে আমি যে কথা বলেছি। কে? কে? তার কথা শেষ হওয়ার আগেই আনন্দমোহন চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, আসবেন নাকি প্রতুলবাবু আমার সঙ্গে? গভীর আগ্রহ ভরে প্রতুল বলল, নিশ্চয় নিশ্চয়, চলুন। পথিমধ্যে আনন্দমোহন ফোনে পাওয়া সংবাদটির বর্ণনা প্রসঙ্গে বলে চললেন। চাঁদমোহন তার অফিস ঘরে ঢোকার মিনিট ১০ পরেই নাকি দেখা যায় তিনি টেবিলের উপর ছুরিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। ঘটনাটা ঘটবার একটু আগেই তার ঘরে একটা লোক ঢোকে, অবশ্য তারই কর্মচারী। সন্দেহসূচক কণ্ঠে প্রতুল বলে উঠল, আপনার কি মনে হয় ওই লোকটি তাকে খুন করেছে? বাধা দিয়ে আনন্দমোহন বললেন, তা হতেও পারে, তবে ওখানে না গিয়ে কিছু না দেখার আগে তো আর কিছু বলতে পারি না। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখলেন স্থানীয় একজন কনস্টেবল বাড়ির দরজায় পাহারায় নিযুক্ত। গম্ভীর স্বরে আনন্দমোহন তাকে জিজ্ঞেস করলেন, এখান থেকে কেউ পালায়নি তো, বা পালাতে চেষ্টা করেনি তো? নমস্কার জানিয়ে কনস্টেবল বললেন, আজ্ঞে না, পালায়নি কেউ, তবে পালানোর চেষ্টা করেছিল, তাকে ধরে রাখা হয়েছে। আমি তার নাম ঠিকানা লিখে রেখেছি। কথা শেষে সে পকেট থেকে একখানা খাতা বের করে কয়েকবার তার উপর চোখ বুলিয়ে নিয়ে মুরব্বিয়ানা চালে বলল, লোকটার নাম ত্রিবান্দম ভান্ডারী, ঠিকানা ১৩ নম্বর কটু ঘোষাল স্ট্রিট। বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে আনন্দমোহন প্রতুলের পানে ফিরে বললেন, এ নামটা আমার যথেষ্ট পরিচিত, যদ্দূর মনে হয় এই আমাকে ফোনে খবর দেয়। একসঙ্গে ৩-৪টে সিঁড়ির ধাপ অতিক্রম করে তারা দ্বিতলে উঠে এলেন। দুধারে সারিবদ্ধ ঘরের একটাতে দেখা গেল দরজার পিতলের ফটকে লেখা, চাঁদমোহন চ্যাটার্জি। সশব্দে দ্বারটা খুলে ফেলতেই প্রতুল দেখল ঘরখানা বেশ বড়ই, তবে ৩ পিস কাঠ দিয়ে সেখানে গোটা কয়েক ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া হয়েছে। কোনোটায় লেখা অফিস, কোনোটায় বা প্রাইভেট। দরজার সামনেই যে অংশটা, সেখানে জন কয়েক লোক সগর্জনে পায়চারি করে বেড়াচ্ছিল। দেখে মনে হয় মুহূর্ত কয়েকের প্রতীক্ষায় যেন তাদের লক্ষ লক্ষ টাকা ক্ষতি হয়ে যাচ্ছে। প্রতুল আর আনন্দমোহনকে দেখে তারা সমস্বরে চিৎকার করে ছুটে এলো, আমাদের এভাবে আটক রাখার মানে কি? আমরা কি বুনো জানোয়ার, না এটা মোকের মুল্লুক যে যা মনে করেন তাই করবেন? তাদের এই অভদ্রচিত কথায় ক্রোধে আনন্দমোহন ফেটে পড়বার উপক্রম হলেও এগিয়ে যেতে যেতে তিনি যথাসম্ভব নিজেকে শান্ত করে নিয়ে বললেন, আপনাদের মধ্যে ত্রিবান্দম ভান্ডারী কার নাম? ভিড়ের মধ্য থেকে একটি শীর্ণকায় লোক বেরিয়ে এসে বলল, আমার নাম, কিন্তু কেন বলুন তো? তার আপাদমস্তকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিয়ে আনন্দমোহন বললেন, সামান্য ২-৪টে কথা আছে আপনার সাথে, আশা করি। কোনো কৌতূহল প্রকাশ না করেই ত্রিবান্দম বলল, নিশ্চয় নিশ্চয়। কিছুক্ষণের জন্য তাকে অপেক্ষা করতে বলে আনন্দমোহন প্রাইভেট চিহ্নিত অংশটায় প্রবেশ করলেন। মেহগনি কাঠের তৈরি
মসৃণ একখানা টেবিলের উপর চাঁদমোহন মুখ মুজড়ে পড়েছিল, হাত দুখানা দৃঢ়ভাবে মুষ্টিবদ্ধ। তারই নিচে মেঝে কতকটা রক্ত জমাট বেঁধে গিয়েছে। ঘরের চারধারে ইতস্তত বিক্ষিপ্ত কাগজপত্র, কোনোটা ব্যবসা সংক্রান্ত চিঠি, কোনোটা বিল, কোনোটা বা চালান। মৃতদেহের পানে কতক্ষণ দৃষ্টি নিবদ্ধ রেখে একসময় আনন্দমোহন বললেন, পিছন থেকে তীক্ষ্ণধার ছুরিখানা এমনভাবে ছোড়া হয়েছে যে বুক ভেদ করে সেটা চলে গেছে। প্রতুল কিন্তু তার কথার কোনো প্রত্যুত্তর করল না। সে তখন চারদিকে ছড়ানো কাগজপত্রগুলো বাছতে শুরু করে দিয়েছে কোনো সূত্রের আশায়। আকস্মাৎ আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠে একখানা কাগজ আনন্দমোহনের পানে এগিয়ে দিয়ে সে খুশি ভরা কণ্ঠে বলে উঠল, এই দেখুন আনন্দবাবু। প্রতুলের হাত থেকে আনন্দমোহন কাগজখানা একরকম ছিনিয়ে নিলেন। দেখলেন চাঁদমোহন তার ভাই রায়মোহনের উদ্দেশ্যে লিখেছে, আমি ভয়ার্ত। কথাটা শেষ হয়নি, শুধু তলায় কতকগুলো কালির আঁচড়, শিশুর হাতে আঁকা ছবির মতো। সন্দেহের সুরে প্রতুল বলল, আমার মনে হয় চাঁদমোহন যখন লিখছিলেন তখন তাকে হত্যা করা হয়েছে। কথা শেষে সহসা টেবিলের তলায় লক্ষ্য পড়তে সে দেখল একটা কলম পড়ে আছে। সেটা তুলে নিয়ে সে আবার বলল, এই দেখুন আরো একটা মস্ত প্রমাণ। হাত থেকে খসে পড়ে কলমের নিবটা একেবারে ভোঁতা হয়ে গেছে। আলোর সামনে হাতের কাগজখানা মেলে ধরে সেটার উপর একবার তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে আনন্দমোহন বললেন, এই যে কতকগুলো ফুটো আছে এখানে, তাহলে আমাদের ধারণাটা। মুখখানা তার গম্ভীর হয়ে গেল। মৃতদেহের পানে তাকিয়ে কি একটা কথা মনে হতে তিনি আবার বললেন, দরজার দিকে মুখ ফিরিয়ে ইনি তো বসেছিলেন, তবে ছুরিটা পিঠের উপর বিদ্ধ হলো কি করে? প্রতুল তার কথা কেড়ে নিয়ে বলল, হয়তো হত্যাকারী এর সামনে দিয়েই ঘরে ঢুকে তাকে দেখবা মাত্র ভয় পেয়ে কাগজপত্রের উপর কথাটা লিখতে গিয়ে মাঝপথে মারা পড়েন। অনুসন্ধিৎসু দৃষ্টিটা একবার ঘরের চারপাশে বুলিয়ে নিয়ে আনন্দমোহন ত্রিবান্দমকে ডাক দিলেন। ডাক শোনা মাত্রে কেন জানি না ত্রিবান্দমের মুখখানা ছায়ের মতন সাদা হয়ে গেল। তৎক্ষণাৎ নিজেকে সংযত করে নেওয়ার জন্য গলাটা একবার ঝেড়ে নিয়ে এগিয়ে এসে বলল, বলুন স্যার, যা বলবার। কঠিন কণ্ঠে আনন্দমোহন প্রশ্ন করলেন, চাঁদমোহন বাবুর মৃতদেহ কখন আপনার চোখে পড়ে? ত্রিবান্দম চুপ করে রইল। প্রবলভাবে কাঁধটা নাড়া দিয়ে আনন্দমোহন আবার বললেন, কই বলুন। বলছি স্যার, বলছি। মিস্টার চ্যাটার্জি আজ 2টো বাজার পরে এসেছেন। অন্যদিন কখন আসেন? অন্যান্য দিন আসেন ঠিক 10টায়। কোনোদিন বা 2-5 মিনিট আগেও এসে পড়েন, তবে দেরি একদিনও হয়েছে বলে আমার মনে হয় না। তাহলে হঠাৎ আজ ব্যতিক্রম ঘটল কেন? সে সম্বন্ধে আমি কিছুই জানি না, তবে আজ তাকে একটু বিরূপ দেখাচ্ছিল। তার খানিক বাদেই আমি এই অবস্থায় দেখি। কথার ফাঁকে প্রতুল লক্ষ্য করছিল ত্রিবান্দন কাঁপছে, বোধ করি বা ভয়ে। সে প্রশ্ন করল, তখন আন্দাজ কয়টা? চাপা কণ্ঠে ত্রিবান্দম বলল, 2:30 নাগাদ। আপনি কি কারণে তার ঘরে ঢুকেছিলেন? তিনি কি ডেকে পাঠিয়েছিলেন না অন্য কোনো কারণে? পরের রেসের জন্য যে টাকা সংগ্রহ হয়েছিল আমি সেটা কোথায় রাখবো জিজ্ঞেস করতে গিয়েছিলাম। আচ্ছা। এই আধ ঘন্টার মধ্যে আর কেউ তার ঘরে ঢুকেছিলেন? নিশ্চয়ই, সব সময় তার ঘরে লোক যাওয়া আসা করে। মিস্টার চ্যাটার্জি অত্যন্ত সাদাসিধে সরল মানুষ ছিলেন, তাই কারো সঙ্গে গল্পগুজব করতে তিনি কুণ্ঠাবোধ করতেন না। আজকে যারা এসেছিলেন তাদের মধ্যে অধিকাংশ লোকেরই সুনজরে দেখতে পারা যায় না। তারা এসেছিলেন টাকা ধার করতে। পেয়েছিলেন কি? মাথা নেড়ে ত্রিবান্দম বলল, কেউ পেয়েছেন, কেউ পাননি। আর কিছু আমি জানি না, আমি তখন বড্ড বেশি ব্যস্ত ছিলাম কাজে। তার শেষের কথাগুলোতে আনন্দমোহন একটু রুষ্ট হলেন বলেই মনে হলো। ক্রোধ কম্পিত স্বরে তিনি বললেন, তবে আপনি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? ত্রিবান্দমের মুখখানায় মৃত্যু পাণ্ডুরতা ফুটে উঠল। আমতা আমতা করে কোনো রকমে বলল, আমি মানে আমার স্ত্রীকে ফোন করতে গিয়েছিলাম। ছুরির তীক্ষ্ণ ফলার মতোই ঠোঁটের ফাঁকে একটু করে হাসি টেনে এনে আনন্দমোহন বললেন,
স্ত্রীকে ফোন করতে চেয়েছিলেন না সোজা লালবাজারে খবর দিয়েছিলেন, কোনটা? শুকনো ঠোঁটটায় বার কয়েক জিভটা বুলিয়ে নিয়ে ত্রিবান্ধব বলল, আমি মানে আমার আমার ধমক দিয়ে আনন্দমোহন বললেন, তাহলে আপনি তাকে খুন করেছেন? কেমন? বাঁশপাতার মতোই ত্রিবান্ধবের দেহটা বার কয়েক কেঁপে উঠল। কপালে দেখা দিল বিন্দু বিন্দু ঘাম। তৎরাচ প্রতিবাদ জানিয়ে সে বলল, আমি আমি খুন করিনি। কে আপনাদের বলল? তার উপর আমার কোনো রাগ নেই, বা আমিও তাকে কোনো রকম ঘৃণা করি না। মৃদু হেসে প্রতুল কৌতুকেশ্বরে বলল, আপনি তাহলে স্বীকার করছেন যে আগে তাকে ঘৃণা করতেন? কাঠগড়ায় দণ্ডায়মান সাক্ষীর মতো শুষ্ক কণ্ঠে ত্রিবান্ধব বলল, আপনারা আমাকে এমন থতমত খাইয়ে দিচ্ছেন যে আমি কি বলছি তা আমি নিজে জানি না। তাহলে আপনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কেন? আমি মানে ভয় পেয়ে, ভয় পেয়ে। হাতঘড়িটার পানে একবার তাকিয়ে আনন্দমোহন বললেন, তাহলে আপনাকে একটু কষ্ট করে যেতে হবে। কোথায়? এই একটু লালবাজারে। পরক্ষণে অপর লোকগুলোকে উদ্দেশ্য করে আনন্দমোহন বললেন, আপনাদেরও একটু কষ্ট করতে হবে। যতক্ষণ না এই ব্যাপারে কিছুটা নিশ্চিত হতে পারছি ততক্ষণ আপনাদের অপেক্ষা করতে হবে। কি করব বলুন? আমার করবার কিছু নেই। তার কথাই বহাল রইল। ত্রিবান্ধবকে লালবাজারে নিয়ে যাওয়া হলো। বাকি লোকগুলোকে এই বাড়িরই একতলায় একখানা ঘরে পুরে কনস্টেবল পাহারা দেওয়ার ব্যবস্থা করা হলো। প্রতুল বলল, আপনার কি মনে হয় আনন্দবাবু যে ত্রিবান্ধব এই খুনের সঙ্গে সম্পূর্ণ জড়িত আছে? ঠিক বলা যায় না, তবে লোকটা খুনের সম্বন্ধে যে কিছু জানে এবং সে কথা আমাদের কাছে গোপন করছে, এটা আমি হলফ করে বলতে পারি। আমার মনে হয় চাঁদমোহন তার ঘরে ঢোকার আগে হত্যাকারী সেখানে কোথাও লুকিয়েছিল, আর সে কাজে তাকে সাহায্য করেছে ত্রিবান্ধবী। লুকিয়েছিল কোথায়? ওই ঘরে হয়তো কোথাও। আপনিও অত লক্ষ্য করেননি। একপাশে একটা পারদের আড়ালে একখানা চাবি দেওয়া ছোট ঘর আছে, সেখানে হয়তো সে লুকিয়েছিল। অবশ্যই এটা আমার নিছক অনুমান। পুনরায় মৃতদেহের ঘরে এসে আনন্দমোহন দরজা বন্ধ করে দিলেন। তারপর শুরু করলেন তীক্ষ্ণ অনুসন্ধান। মৃতের জামার পকেটগুলো হাতড়ে প্রথমে বের করলেন কিছু খুচরো টাকা পয়সা, তারপর একখানা ডায়েরি, তারপর বের হলো এক থলো চাবি। তার মধ্যে থেকে একটা চাবি বেছে নিয়ে পর্দার আড়ালের দরজাটা খুলে ফেলে বললেন, এই দেখুন প্রতুলবাবু, এই ঘরখানার কথাই বলছিলাম। আসবাবহীন ঘরখানার চারদিক লক্ষ্য করতেই দেখা গেল মেঝের উপর দুপাটি জুতোর দাগ। কাদা সমেত নিশ্চয়ই কেউ এখানে এসে দাঁড়িয়েছিল। উচ্ছ্বসিত কণ্ঠে আনন্দমোহন বলে উঠলেন, দেখুন প্রতুলবাবু, দেখুন, যা ভেবেছিলাম অক্ষরে অক্ষরে ফলে গেছে, জুতোর ছাপ। বাধা দিয়ে প্রতুল বলল, কিন্তু চাবিবদ্ধ ঘরে ঢুকলো কি করে লোকটা? হত্যা করার আগে যেমন করেই হোক হত্যাকারী দরজাটা খোলে এবং সময় মতে এখান থেকে বেরিয়েই কাজ সেরে সে সরে পড়েছে। তবে এমনও হতে পারে যে ঘরের দরজাটা খোলাই ছিল, বেরিয়ে যাওয়ার সময় এমনভাবে সেটা বন্ধ করেছে যে টেপাকলটা আটকে গেছে। ডায়েরি থেকে প্রতুল তেমন কিছুই পেল না। পাতার পর পাতা উল্টাতে উল্টাতে একসময়ে রায়মোহনের ঠিকানাটা বের করে সে বলল, অতঃপর আমাদের এখানেই যেতে হবে। আমার মনে আছে সিঁধ দেওয়ার ব্যাপারে চাঁদমোহন তার ভাই রায়মোহনের নামটাও উল্লেখ করেছিলেন। মৃতদেহ একজন পুলিশের হেফাজতে রেখে প্রতুল আনন্দমোহনকে সঙ্গে করে রায়মোহনের বাড়ির উদ্দেশ্যে পথে নেমে পড়ল। ডোবার লেনে আরো পাঁচখানা হল ফ্যাশনের বাড়ির চেয়ে রায়মোহনের ফ্ল্যাট বাড়িখানা উচ্চতা এবং দৈর্ঘ্যে বেশ বড়। ভেতরে ঢুকতে সামনে লিফট। আর যাই হোক, ভাড়াটেদের সুবিধের জন্য বাড়ির মালিক যে দয়া করে এটা করে দিয়েছেন, এজন্য তাকে অবশ্য ধন্যবাদ জানাতেই হয়। বাড়িখানার চারপাশটা একবার দেখে নিয়ে প্রতুল লিফটের সামনে এসে দাঁড়ালো, কিন্তু কাউকেই না দেখতে পেয়ে নিজেই লিফট চালিয়ে দ্বিতলে উঠে এলো। ঘরের পর ঘর দেখতে দেখতে তারা দরজায় পিতলের ফলকে রায়মোহন চ্যাটার্জি লেখা ঘরখানার সামনে এসে দাঁড়ালো। কলিং বেলটা চোখে পড়তেই প্রতুল সেটা সজোরে টিপতে লাগলো। মিনিট পাঁচেক
ক্রমাগত টেপবার পরেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন তারা ফিরে যাওয়ারই উপক্রম করল। সিঁড়ির প্রথম ধাপে সবে পা দিয়েছে, এমন সময় সশব্দে দরজাটা খুলে গেল। কতকটা চাঁদমোহনের মতোই দেখতে একজন লোক বেরিয়ে এলো। কোনো কথা বলবার অবসর তাকে না দিয়ে আনন্দমোহন প্রশ্ন করলেন, আপনারই নাম কি রায়মোহন চ্যাটার্জি? চাঁদমোহন বাবু কি? তার কথা শেষ হওয়ার আগে অকস্মাৎ লোকটা অব্যক্ত এক আর্তনাদ করে মেঝেই লুটিয়ে পড়ল। পুনরায় বিস্ময় হওয়ার পালা। এক লহমার জন্য উভয়ের পানে বিস্মৃত বিমূঢ় দৃষ্টিতে তাকিয়ে রইলাম আমরা। পরক্ষণে আনন্দমোহন মৃতদেহের উপর ঝুঁকে পড়ে লক্ষ্য করে বললেন, একেও ছুরি মারা হয়েছে। আমরা বড্ড দেরি করে ফেলেছি। প্রতুল বলল, আপনি কি মনে করেন খুনি এখনো এই বাড়িতে আছে? ঘরের ভেতর এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বললেন, আমরা লিফটে চড়ে উপরে আসার সময়ে সে সরে পড়েছে। তবুও একবার। কথাটা অসমাপ্ত রেখেই তিনি শুরু করলেন অনুসন্ধান। জানলার বাইরে তাকিয়ে দেখলেন, কিন্তু না, কারো ছায়াটুকু পর্যন্ত দৃষ্টিগোচর হলো না। ঘরটা দেখে মনে হয় কিছুক্ষণ আগেই সেখানে যেন একটা প্রবল ঝড় হয়ে গেছে। টেবিলের কাগজপত্র এধার ওধার ছড়ানো, হাতলবিহীন চেয়ারগুলো, পিতলের ফুলদানি দুটো স্থানভ্রষ্ট, আলমারির কাঁচগুলো শতফালি, এমনকি জানালার পর্দাটাও শতটুকরো হয়ে আশেপাশে পড়ে রয়েছে। সকলের চেয়ে বিস্ময়কর ব্যাপার হচ্ছে মেঝের উপর কার্পেটটা রক্তে মাখামাখি। লোকটা যেখানে গিয়ে আছড়ে পড়ল ঠিক তত দূরে পর্যন্ত একটা গাঢ় রক্তের রেখা। আনন্দমোহনের দৃষ্টিতে সেটুকু এড়ালো না। উত্তেজিত কণ্ঠে তিনি বললেন, আমরা আসার ২-৫ মিনিট আগেই যে এখানে একটা বড় রকমের দ্বন্দ্ব ঘটে গেছে তার প্রমাণ দিচ্ছে এখনকার বিশৃঙ্খল অবস্থা। প্রতুল বলল, আপনার কি মনে হয় এটা ওই একই লোকের কাজ? ঠিক তাই। পরক্ষণেই মৃতদেহের উপর পুনরায় ঝুঁকে পড়ে আনন্দমোহন পুঙ্খানুপুঙ্খ রূপে লক্ষ্য করতে লাগলেন। ছুরি, হ্যাঁ ছুরি, ছুরি মারা হয়েছে এই লোকটাকে। তীক্ষ্ণ ফলা একখানা ছুরি এমনভাবে ছোঁড়া হয়েছে যে আয়তনে ক্ষতটা তেমন বেশি না হলেও গভীরতাটা যেন তার একটু সীমা অতিক্রম করেছে। পরিশেষে হত্যাকারী ছুরিখানা সঙ্গে নিয়ে গেছে। প্রতুল দ্রুত পথে ঘর ছেড়ে বেরিয়ে আস্তে আস্তে বলল, আমি একবার সারা বাড়িখানা দেখে আসি। যদি কারো সন্ধান পাই হয়তো তার কাছ থেকে আমরা কিছু জানতে পারবো। প্রথমে আশেপাশের ঘরগুলো দেখে নিয়ে প্রতুল নিচে নেমে এলো। দেখলো সামনে একজন ঝাঁকড়া চুলওয়ালা লোক বসে বসে দুলছে। বোধ করি সারা রাত্রি ঘুম না হওয়ার অবসাদে তন্দ্রাটা তার এসেছে গভীরভাবেই। দেখলেই তাকে মনে সন্দেহ জাগে। বুদ্ধি বলতে কোনো পদার্থ সত্যি কোনোদিন তার মাথায় ছিল কিনা তথ্রাজ প্রতুল তার সামনে গিয়ে চড়া গলায় তাকে ডাকলো, ওহে শুনছো? আচমকা তন্দ্রাটা ভেঙে যেতে লোকটা কয়েক মুহূর্ত নিস্তব্ধ থেকে বলল, আগে কি বলছেন? গত ২ ঘন্টার মধ্যে রায়মোহন বাবুর সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? আপনি কি বলতে পারেন? হতভম্বের মতো লোকটা প্রতুলের কথার পুনরুক্তি করে বলল, রায়মোহন বাবু? হ্যাঁ হ্যাঁ, দোতলায় সামনের ঘরেই যিনি থাকেন। লোকটা যেন লুপ্ত চেতনা ফিরে পেয়ে বলে উঠল, ও তাকে? হ্যাঁ তাকে। ঘন্টা দুয়েকের মধ্যে তার সঙ্গে কেউ দেখা করতে এসেছিল? উত্তরে লোকটা যা বলল তা শুনে প্রতুল আর বৃথা তার সঙ্গে বাক্য ব্যয় করা সমীচীন বোধ করল না। দ্রুত পদে সে পুনরায় দ্বিতলে উঠে এলো। জিজ্ঞাসু দৃষ্টিতে আনন্দমোহনকে তার পানে তাকাতে দেখে সে বলল, নিচে একজন লোক আছে, কিন্তু সে একেবারে খাজা আহাম্মক ছাড়া আর কিছুই নয়। গভীর বিরক্ত ভরেই আনন্দমোহন বললেন, থাক, আমি ফোন করে দিয়েছি লালবাজারে। ডাক্তার সঙ্গে নিয়ে এখনই আমাদের লোক এসে পড়বে। কিছুক্ষণের মধ্যে ডাক্তার এলেন, এসেই শুরু করলেন পরীক্ষা। পরে বললেন, ছোরা যে মারা হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে ছোরাখানার মুখে কোনো তীব্র অ্যাসিড মাখানো ছিল কিনা সেটা ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আনন্দমোহন বললেন, বেশ, পরীক্ষা করেই দেখুন। আমরা এখন চললুম। আপনার কাজ শেষ হলে আমাকে খবর দেবেন লালবাজারে। বাকি লোকগুলোকে সারা বাড়িখানা পাহারা দেওয়ার আদেশ দিয়ে তিনি বেরিয়ে এলেন প্রতুলকে সঙ্গে নিয়ে। সবেমাত্র পথে পা বাড়িয়েছেন এমন সময় একখানা কালো রঙের মোটর এসে থামল সেখানে। মোটর থেকে নামলো একটি অল্প বয়সী তরুণী। তার পানে চেয়ে আনন্দমোহন সবিস্ময়ে বলে উঠলেন, কি মা, তুমি হঠাৎ কি মনে করে?
প্রতুলও তার সঙ্গে বলে উঠল, তটিনী, তুমি হঠাৎ কেন এলে মা? তটিনী আনন্দমোহনের মেয়ে। বয়স বেশি না হলেও বাপের সঙ্গে থেকে থেকে এরই মধ্যে সে গোয়েন্দাগিরিতে বেশ পটু হয়ে উঠেছে। শানিত দৃষ্টি মেলে সে বলল, একটা খবর আছে। সেটা কি? কিছুক্ষণ আগে আপনারা যাকে বন্দি করেছিলেন সে পালিয়েছে। আনন্দমোহনের বুকের রক্ত যেন চমক খেয়ে উঠল। দৃষ্টি হলো বিস্ফারিত, কণ্ঠ বিস্ময় বিমূঢ়। বললেন, পালিয়েছে মানে? ঠিক বলছো তো? প্রতুলও তার সঙ্গে স্বর মিলিয়ে বলে উঠল, ত্রিবান্দম ভাণ্ডারী নাম তো? কণ্ঠে জোর দিয়ে তটিনী বলল, হ্যাঁ, ত্রিবান্দম ভাণ্ডারী। আপনারা যাকে একটু আগে বন্দী হিসেবে লালবাজারে পাঠিয়েছিলেন। আপন মনে আনন্দমোহন বিড়বিড় করতে লাগলেন, আচ্ছা, বেকুবদের হাতে দিয়ে ভরসা করেছিলুম বটে। প্রতুল ফস করে বলে উঠল, সে নিশ্চয় আমাদের আশেপাশে ঘুরছে সুযোগ খোঁজার আশায়। চলুন, লালবাজারে গিয়ে এখনই এর একটা কিছু করি। তাকে শেষ করতে না দিয়ে আনন্দমোহন বললেন, চলুন, আগে লালবাজারে তো যাই, তারপরে ভাবা যাবে কি করব না করব। মুখে তিনি ও কথা বললেও আসলে কিন্তু মনের মধ্যে তার তখন ঝড় বইতে শুরু করেছে। ত্রিবান্দম পালিয়েছে, তবে কি সত্যি সে খুনি? জনযানপূর্ণ চৌরঙ্গির উপর দিয়ে তিনি গাড়ি ছুটিয়ে নিয়ে চললেন, গতিসীমার বাঁধন ছাড়িয়ে। পার্ক স্ট্রিটের মোড়ে লাল আলোটা জ্বলে উঠল। তখনই তিনি গতি স্তব্ধ করলেন না। বিপরীতমুখী দুখানা গাড়ির মাঝ দিয়ে হু হু শব্দে ছুটে বেরিয়ে গেলেন। পথচারীর দল সবিস্ময়ে সরে দাঁড়াতে লাগলো। ট্রাফিক পুলিশ গাড়ির নম্বর টুকে নিল। অন্যান্য যানবাহনগুলো ফুট ঘেঁষে থেমে পড়ল। কিন্তু কোনো দিকেই তখন লালমোহনের লক্ষ্য ছিল না। রাগে ক্ষোভে অন্তরটা মনে হলো যেন তার জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। অনেক আশা নিয়ে ত্রিবান্দমকে তিনি বন্দী করেছিলেন, কিন্তু নিরাশ হতে হলো সম্পূর্ণরূপে। লালবাজারের ফটক দিয়ে গাড়িটা ঢুকতেই সামনে ইন্সপেক্টর কুঞ্জলালকে দেখা গেল। মনে হলো সে যেন দীর্ঘক্ষণ তাদেরই প্রতীক্ষায় উৎকণ্ঠিত হয়ে উঠেছে। আনন্দমোহন নামতেই সে বলল, প্রকৃতি খুনিকে আমরা বন্দী করেছি, সে নিজে এসেছে তার দোষ স্বীকার করতে। পদচিত গাম্ভীর্য বজায় রেখে আনন্দমোহন কঠিন কণ্ঠে আদেশ করলেন, যাও, লোকটাকে আমার ঘরে নিয়ে এসো। পরক্ষণে তিনি প্রতুল ও তটিনীকে সঙ্গে করে নিজের ঘরের দিকে চললেন। কিছুক্ষণের মধ্যে ইন্সপেক্টর কুঞ্জলাল একটা লোককে নিয়ে এসে হাজির হলো। লোকটার বয়স যতই হোক, চুলগুলো সব পেকে গেছে। সারা মুখখানা অসম্ভব রকম ব্রণ ভর্তি। খোঁচা খোঁচা ভ্রুর তলায় চোখ দুটো এত ছোট এবং সে চোখের দৃষ্টি এতই বীভৎস যে তার পানে লক্ষ্য করলেই অতি বড় সাহসী বুকও ক্ষণিকের জন্য অন্তত কেঁপে উঠবে। সহজ কণ্ঠেই আনন্দমোহন তাকে প্রশ্ন করলেন, তাহলে তুমিই খুনি? লোকটা সবেগে মাথা নেড়ে বলল, নিশ্চয়ই, আমিই তো তাকে খুন করেছি। কথা শেষে সে এমন এক বিকৃত হাসি হাসল যে তাতেই বেশ বোঝা যায় বিকৃত হাসির মতো মাথাটাও তার বিকৃত। সকৌতুকে আনন্দমোহন পুনরায় প্রশ্ন করলেন, কাকে খুন করেছ? কেন? সেই বুকমেকারকে। কারণ? কারণ সে আমাকে প্রতারিত করেছে। একপাশে একখানা চেয়ারে প্রতুল এতক্ষণ গুম হয়ে বসেছিল। লোকটার কথা শেষ হতে সে বলে উঠল, কিন্তু তোমার বন্দুকটা কোথায়? আমি সেটা মা পতিত পাবনীর কোলে তুলে দিয়েছি। প্রতুলের রসিকতাটা বুঝতে পেরে আনন্দমোহন ধমকের সুরে কুঞ্জলালের উদ্দেশ্যে বলল, কেন তোমরা আমায় বিরক্ত করবার জন্য এই পাগলগুলোকে নিয়ে আসো? যাও, বের করে দাও ওকে এখান থেকে। প্রতুল কিন্তু স্বরে কোনো রকম উৎসাহ প্রকাশ না করেই বলে চলল, এরা আছে বেশ। একটা লোককে খুনি হিসেবে দোষ স্বীকার করাতে এখানে পাঠিয়েছে। উদ্দেশ্য আমরা যাতে ওকে খুনি বলে ধরে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি, আর ইতিমধ্যে বাবুরা নিজেদের কাজ গোছাতে থাকেন। টেবিলের উপর টেলিফোনটা বেজে উঠতে আনন্দমোহন রিসিভার কানে লাগালেন। পরক্ষণে পকেট থেকে নোটবুক বের করে একটা ঠিকানা টুকে নিয়ে তিনি বললেন, বেশ, কাল সকালে আমি তার সঙ্গে দেখা করব বলে দিন। সশব্দে রিসিভারটা নামিয়ে রাখতেই প্রতুল জিজ্ঞেস করল, নতুন কিছু খবর পেলেন নাকি? হ্যাঁ, আরো কয়েকটা বাড়িতে শীত পড়েছে।
কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই প্রতুলের ললাটে চিন্তার সুস্পষ্ট রেখা ফুটে উঠল। আপন মনেই কি খানিক বিড়বিড় করে একসময় সে প্রশ্ন করল, কাল সকালে যার কাছে যাবেন তিনি কে? বিক্রম রায়, বোধহয় নামটা শুনে থাকবেন। মুহূর্তে প্রতুলের চোখ দুটো বড় বড় হয়ে উঠল। মনে পড়ল চাঁদমোহন ওই নামটাও করেছিল। তাহলে আনন্দমোহন বলে চললেন, আজও সকালে তার বাড়িতে কে বা কারা ঘরের জিনিসপত্র ভেঙে চুরে তছনছ করে গেছে। আমার মনে হয় যারা করেছে তাদের উদ্দেশ্য ছিল তাকেও খুন করা। সেটা বুঝতে পেরেই ওরা আমাকে সেখানে প্রহরী মোতায়েন করার জন্য অনুরোধ জানালেন। প্রতুল ভেবে পেল না কিসের সন্ধানে লোকগুলো এবারই ওবারই শীত করে বেড়াচ্ছে এবং তারপরই একটা একটা করে লোক খুন করছে। তবে কি নিহতেরা তাদের কাছে ঋণী ছিল? ঋণ পরিশোধ করতে অস্বীকৃত হওয়ায় কি তাদের মৃত্যুবরণ করতে হয়েছে? কথাটা জিজ্ঞেস করতে আনন্দমোহন বললেন, সে খোঁজে তো আমি কাল যাব বললাম। আচ্ছা, তাহলে চলি। আসছে কাল আমি আপনার সঙ্গে দেখা করব। আনন্দমোহন বেরিয়ে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই প্রতুল তটিনীকে বলল, আমাদের সঙ্গে এবারে তোমাকেও একটু কাজ করতে হবে। আগ্রহ ভরা কণ্ঠে তটিনী বলল, বেশ, আমাকে কাজ দিন। আজ পর্যন্ত যাদের যাদের বাড়িতে শীত পড়ার খবর আমরা পেয়েছি তাদের বাড়িতে একবার করে তোমাকে যেতে হবে। আমার মনে হয় শীত যারা দিচ্ছে তাদের একটা বড় দল আছে। যদি তাই হয় তাহলে দেখতে পাওয়া যাবে যে প্রত্যেকটা শীত দেওয়ার প্রণালী একই রকম কিনা। আপনাদের তালিকার প্রথম বাড়ির ঠিকানাটা আমাকে দিন। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে সেটার উপর দৃষ্টি নিবদ্ধ করে প্রতুল বলল, 55 1C, ছাতাওয়ালা গলি, বউবাজারে, তিলাঞ্জলি বারুইয়ের বাড়িতে তোমাকে প্রথমে যেতে হবে। মনে থাকে যেন তুমি যাচ্ছ দৈনিক বিশ্বদূতের একজন সাংবাদিক হিসেবে, গোয়েন্দা হিসেবে নয়। তটিনী তাড়াতাড়ি বলে উঠল, থাক, আপনাকে আর বলতে হবে না, আমি বুঝে নিয়েছি। বাকি কয়েকটা ঠিকানা দিয়ে প্রতুল বলল, আর দেরি করো না, বেরিয়ে পড়ো এখনই। পথে নেমে পড়ে প্রতুল একখানা ট্যাক্সি ডেকে তটিনীকে বলল, যা যা করতে বললাম ভুলো না যেন। কাজ শেষ করে তটিনী যখন ফিরে এলো তখন বাজে রাত 9টা। বলল, আপনি যা ধারণা করেছিলেন প্রতুলবাবু তা ভুল। শীত দেওয়ার প্রণালীটা তাদের এক নয়। তারা যে একটা দলভুক্ত এই কথাটা কোনো কাজের মধ্যে তেমন প্রকাশ করেনি। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, কোনো বাড়িতে শীতের কাজটা সারা হলে সেখানে লেখা থাকছে ফিয়ার। আমার যতদূর মনে হয় ও কথাটা লেখার মানে এই যে তারপর এই বাড়ির লোকটার খুন হওয়ার পালা। তটিনীর দূরদর্শিতা দেখে প্রতুল তাকে সত্যি প্রশংসা না করে থাকতে পারল না। বলল, তোমার অনুমানটা ঠিক হয়েছে মা। রায়মোহনের বাড়িতে এবং চাঁদমোহনের বাড়িতে ওই লেখাটা আমরা লক্ষ্য করেছিলাম, কিন্তু তখন আর অত মাথা ঘামায়নি। আরো সামান্য দু চারটে কথা আলোচনা হওয়ার পর তটিনী বাড়ি ফিরে এলো। প্রতুল চলে এলো তার বাসায়। খাওয়া দাওয়া সেরে সবেমাত্র সে শুতে যাবে এমন সময় ঝনঝন করে টেলিফোন বেজে উঠল। রিসিভারটা তুলে কানে লাগাতেই বিস্ময়ে প্রতুলের চোখ দুটো অসম্ভব রকম বড় হয়ে উঠল। বলল, কে? ত্রিবান্দম ভান্ডারী? হ্যাঁ হ্যাঁ, বলে যাও। ওধার থেকে স্বর ভেসে এলো, আমায় কোনো প্রশ্ন করবেন না, সময় আমার অল্প। আমি মিস্টার চাঁদমোহনকে খুন করিনি, তবে আমি জানি কে করেছে। আমি পুলিশের হাত থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছি, কেননা শেষ পর্যন্ত হয়তো আমাকেই অপরাধী হতে হতো। আর তখন নিজেকে নিরপরাধ বলে প্রমাণ করে রক্ষা পাওয়া আমার পক্ষে একটু কঠিন হয়ে দাঁড়াতো। আমি এখন যাচ্ছি আসল অপরাধীর কাছে। কাল যদি আমার সঙ্গে একবার 93C মাধব মণ্ডল লেনে দেখা করেন তাহলে বড় ভালো হয়। একা আসবেন, সঙ্গে কেউ যেন না থাকে। মনে রাখবেন, যেখানে যাবেন সেটা একটা গুদম ঘর, আর ঢুকবেন আপনি সেখানে পেছনের দরজা দিয়ে। পরক্ষণেই ওধার থেকে ভেসে এলো রিসিভার রাখার শব্দ। রিসিভার রাখার আংটাটা বার কয়েক নেড়েও প্রতুল কোনো সাড়া পেল না। পরক্ষণেই মনটা তার সন্দেহ দোলায় দুলতে লাগলো। একবার ভাবলো হয়তো এটাও একটা ফাঁদ, তাতে তাকে জড়ানোর জন্য হয়তো চেষ্টা চলছে। তারপর আবার ভাবলো হয়তো ত্রিবান্দম সত্যি কথাই বলছে, হয়তো পুলিশকে সে সত্যিই ভয় করে, তাই তার সামনে সে আসতে চায় না।
যাই হোক, ব্যাপারটা আনন্দমোহনকে জানিয়ে দেওয়া প্রতুল জরুরি মনে করল। তিনি যখন এ ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখন এগুলো জানা তার একান্তই প্রয়োজন। পুনরায় প্রতুল আনন্দমোহনের উদ্দেশ্যে রিসিভার তুলে দিল। কথা শেষ হওয়ার পর একসময় সে সেটা নামিয়ে রেখে বিছানার উপর পা এলিয়ে দিল। পরদিন সন্ধে নাগাদ প্রতুল আনন্দমোহনের কাছে গেল। ঘটনাটা ক্রমেই জটিল হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং আনন্দমোহনের মেজাজটা রুক্ষ থাকাই স্বাভাবিক। প্রতুল ঘরে ঢুকতেই তিনি একবার শুধু গম্ভীরভাবে তার পানে তাকালেন। প্রতুল প্রশ্ন করল, আর কোনো খবর আছে নাকি আনন্দবাবু? গম্ভীর স্বরে আনন্দমোহন জবাব দিলেন, আছে। কারো খুনের খবর? না। তবে কি? মিস্টার বিক্রম রায় নিরুদ্দেশ। তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। কয়েক মুহূর্ত চুপ করে থেকে আনন্দমোহন পুনরায় বলতে শুরু করলেন, আজই সকালে আমি তার বাড়িতে গেছিলাম। তার স্ত্রীর সঙ্গে আমার দেখা হলো। কেমন যেন মনমরা মনমরা ভাব। গতরাতে বিক্রম রায়কে কারা ফোন করেছিল, তারপরই তিনি শিগগিরই ফিরবে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। বাড়ির লোক সেই তাকে শেষ দেখে। কোথা থেকে ফোন করা হয়েছিল আন্দাজ করতে পারলেন কিছু? হ্যাঁ, আমার মনে হয় বেলগাছিয়ার আশেপাশে কোনো জায়গা থেকে করা হয়েছিল। বেলগাছিয়া? গভীর বিস্ময়ের সঙ্গে কথাটা উচ্চারণ করে প্রতুল আক্ষেপের সুরে বলল, আমাকে আগে যদি একবার জানাতেন তাহলে আমি সেই মুহূর্তে সেখানে পৌঁছতে পারতাম। তার মানে? সেই পাড়াতে আমার এক জানাশোনার লোক আছে। পরক্ষণেই প্রতুল প্রসঙ্গটা পরিবর্তন করে বলল, কিন্তু তিনি গেলেনই বা কোথায়? কি বা তার পক্ষে ঘটতে পারে? সেটাই তো ঠিক বুঝে উঠতে পারছি না। শীত দেওয়ার ব্যাপার আর কিছু আপনার কানে এলো? হ্যাঁ, আরো ৩টে বাড়ির খবর পেয়েছি। সবই রাত্রি ঘটেছে। সে আগেকার মতোই তো? মানে কিছুই চুরি যায়নি, অথচ ঠিক আগেরগুলোর মতোই এগুলো ঘটেছে। কোনো সূত্রও পাওয়া যায়নি? না। ত্রিবান্ধমের আর কোনো খবর পেলেন? মাথা নেড়ে আনন্দমোহন জবাব দিলেন, না। তবে এবারে যে ফাঁদ পাতার মতলব মনে মনে এঁটে রেখেছি, তাতে আমি জোর করে বলতে পারি আর ৭ দিনের মধ্যে আমি এ ব্যাপারে একটা কিছু কিনারা করতে পারবো। মতলবটা কি? পরে শুনবেন। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে প্রতুল বলল, তাহলে আমি এখন চললুম। পরে দেখা করবো আবার। পথে নেমে আসতেই তটিনীর সঙ্গে তার দেখা হলো। তটিনী বলল, আমি মিস্টার বিক্রমের খোঁজ দিতে পারি আপনাকে। কাল তার বাসার সামনে দিয়ে যাচ্ছিলাম। তিনি বেরোতেই তার মুখখানা দেখে আমার কেমন যেন সন্দেহ হয়। তাই তার পিছু নিয়েছিলাম। কতদূর পর্যন্ত গিয়েছিলেন? গেলাম বেলগাছি অবধি। খালের এপারে মাধব মণ্ডল লেন বাধা দিয়ে প্রতুল বলল, 93 শ্রী। মাধব মণ্ডল লেনে একটা গুদম ঘর, তাই তো? সবিস্ময়ে তটিনী বলে উঠল, আপনি জানলেন কি করে প্রতুলবাবু? জেনেছি কোথাও থেকে নিশ্চয়ই, কিন্তু তুমি তাকে চিনলে কি করে? চিনতাম আগেই। দৈনন্দিন সংবাদপত্র অফিসে তিনি ম্যানেজার। কাগজে একবার তার ছবি দেখেছিলাম। তাহলে এখন আমি চলি? কোথায়? বেলগাছিয়া? আমিও তাহলে আপনার সঙ্গে আসি? না, তোমাকে যেতে হবে না। আমি একাই যাব। কথা শেষে প্রতুল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ট্যাক্সিতে গিয়ে উঠল। আরজিকর রোডের ডান দিক থেকে মাধব মণ্ডল লেনটা বেরিয়ে সোজা গিয়ে মিশেছে খাল পাড়ে। পুঁথি গন্ধময় অপরিচ্ছন্ন গলিটার দুপাশে সারি সারি কটা গুদম ঘর। কোনোটা কাঠের, কোনোটা টিনের, কোনোটা বা লোহার। মোড়ের মাথায় ট্যাক্সি থেকে প্রতুল যখন নামলো, তখন সেখানে জনপ্রাণী বলতে কেউই নেই। একে তো গলিটা সরু, তার উপর আবার নোংরা। সারা গলিটা প্রতুল প্রথমে একবার ঘুরে নিল। আশেপাশে যদিও দু একখানা দ্বিতল কোঠা আছে, তাও আবার সেগুলো অন্ধকারে নিঝুম হয়ে রয়েছে। দূরে দূরে যে গ্যাস পোস্টগুলো আছে, তার মৃদু আলোটুকু যেন সেখানকার নিস্তব্ধতাকে আরো গভীর রহস্যময় করে তুলেছে। পরপর কটা নাম্বার দেখতে দেখতে একসময় প্রতুল 93 সি গুদমখানা দেখতে পেল। দেখে তার মনে হলো এগুলিটার ভেতরে যতগুলো বাড়ি ও গুদম আছে, বয়সের দিক দিয়ে বোধহয় এটি সবচেয়ে প্রাচীন, এবং বয়সের ভারে যেন মনে হলো একপাশে হেলে পড়েছে বাড়িটা। জানালাগুলো পাল্লাহীন। দরজাটার অবস্থাও প্রায় সেই রকম।
বায়ু চলাচলের পথটুকুও নেই। যত রাজ্যের মাকড়সা সেখানে নির্বিচারে জাল বুনে রেখেছে। সামনের দরজাটার কাছে এসে সে দেখল দেওয়ালে লেখা রয়েছে, ভাড়া দেওয়া হবে। এই সময় মনে পড়ল প্রতুলের, ত্রিবান্ধব বলেছিল পিছনের পথ দিয়ে ঢুকতে। চারদিকটায় একবার সে সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তারপর ওপাশের কোণার দিকে টিন, কাঠ, রাশিকৃত জঞ্জাল সরিয়ে সে একটা দরজা আবিষ্কার করল এবং পরক্ষণেই দেয়াশলাইয়ের একটা কাঠের মৃদু আলোতে কোনো রকমে ভেতরে ঢুকে গেল। ভেতরটা আরো অন্ধকার। দুহাত দূরের জিনিস পর্যন্ত দৃষ্টিগোচর হয় না। চারধারে কেমন একটা গুমোট গন্ধ। তারই মধ্যে প্রতুল কোনো রকমে হাতড়াতে হাতড়াতে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ খুট করে একটা শব্দ হতেই সে থমকে দাঁড়িয়ে পড়ল। শব্দটা কিসের? কোনো মানুষের পদধ্বনি, না আর কিছুর? দেয়াশলাইয়ের আরেকটা কাঠি জ্বালালো সে, কিন্তু তার ভাগ্য আজ এমনই বিমুখ যে সেটিও হঠাৎ করে নিভে গেল। মনে মনে কিন্তু প্রতুল তখন ভাবছিল, যদি ত্রিবান্ধবই এ রহস্যের প্রকৃত হোতা হয়, তাহলে আজ আর তাকে যে প্রাণ নিয়ে ফিরে যেতে হবে না, এটা ঠিক। সহসা কাদের যেন কণ্ঠস্বর ভেসে এলো, ইন্সপেক্টরকে ফোন দাও আর এর ভার তারই কাঁধে চাপিয়ে দাও, সেই এর প্রতিকার করবে। কণ্ঠস্বরটার উদ্দেশ্যে প্রতুল চারদিকটায় কান পাততে লাগলো। কোন দিক থেকে স্বরটা ভেসে আসছে, কেই বা কথা বলছে? ত্রিবান্ধব? তাহলে পর মুহূর্তে চিন্তাস্রোতটা তার ভিন্নমুখী হলো। কিন্তু মিস্টার বিক্রমের ব্যাপার কি? তিনি কোথায়? এলোমেলোভাবে নানান কথা চিন্তা করতে করতে প্রতুল এগোতে লাগলো। হঠাৎ সামনে কিসের ধাক্কা খেতেই সে অনুভব করলো এটা একটা দরজা। ধীরে ধীরে সেটা খুলে ফেলে সে লঘু সন্তর্পিত পদে পূর্বের মতো ভিতরে এগোতে লাগলো। কিন্তু সেখানটা তেমন ঘুটঘুটে অন্ধকার নয়। আলো নেই বটে, তবে কোথা থেকে যেন অল্প একটু আলোর আভা এসে পড়েছে। আরো দু একটা পা অগ্রসর হতেই সহসা তার নজরে পড়ল কয়েক হাত দূরে দেওয়ালে হেলান দিয়ে কে যেন তন্দ্রাচ্ছন্নের মতো বসে রয়েছে। হয়তো ত্রিবান্ধব। প্রতুল ধীর কণ্ঠে তাকে ডাকল, কিন্তু কোনো সাড়াই এলো না। পকেট থেকে আরেকবার দেয়াশলায় বের করে সে একটা কাঠি জ্বালালো, কিন্তু দূরের মানুষটাকে তেমন চেনা গেল না। আবছা মতো শুধু দেহটাই চোখে পড়ল। চোখে না পড়লেও সে ত্রিবান্ধব মনে মনে ভেবে নিয়ে প্রতুল তার কাছে এগিয়ে গেল। বার দুই ডাকার পরও যখন সে সাড়া পেল না, তখন আপন মনেই সে গর্জন করতে লাগলো, ঘুমনো হচ্ছে বাবুর, এদিকে। আর একটা কাঠে জ্বালতেই প্রতুল সবিস্ময়ে এক অব্যক্ত ধ্বনি করে উঠল। এতক্ষণ যাকে সে মানুষ ভেবেছিল সে মানুষই, তবে মৃত। একেও ছুরি মারা হয়েছে। তার সমস্ত জামা কাপড় তাজা রক্তে জমাট বেঁধে গিয়েছে। বিস্ময়ের প্রথম ঘোরটা কেটে গেল প্রতুল লোকটিকে চেনার উদ্দেশ্যে মুখ বাড়াতেই। কোথাও থেকে এক ঝলক বাতাস এসে কাঠিটাকে নিভিয়ে দিল। চিন্তাচ্ছন্ন মস্তিষ্কে হাতড়াতে হাতড়াতে প্রতুল কোনো রকমে বাইরে বেরিয়ে এলো। আনন্দমোহনকে একটা ফোন করতে হবে, কিন্তু ফোন পাওয়া যায় কোথায়? মনে পড়ল বন্ধুর লোকেশের কথা। সম্প্রতি সে একটা ফোন নিয়েছে বটে। দ্রুত পদে প্রতুল বড় রাস্তার মোড়ে একখানা বাড়ির সামনে এসে দাঁড়ালো। লোকেশ তখন ঘুমিয়ে পড়েছিল। ডেকে তুলতে তাকে অবশ্য বিশেষ বেগ পেতে হলো না। আনন্দমোহন তখন লালবাজারেই ছিলেন। তাকে সব খবরটা সংক্ষেপে জানিয়ে দিয়ে প্রতুল বলল, আপনি চলে আসুন এক্ষুনি। ওধার থেকে স্বর ভেসে এলো, আমি এখনই যাচ্ছি লোক সঙ্গে নিয়ে। রিসিভারটা নামিয়ে রাখতে লোকেশ কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু বাধা দিয়ে প্রতুল বলে উঠল, এখন আর 1 মিনিটও দাঁড়ানোর সময় নেই ভাই, পরে একদিন এসে গল্প সল্প করব। সেখান থেকে বেরিয়ে প্রতুল পুনরায় গলিটার ভিতরে এসে দাঁড়ালো। মাথার মধ্যে তখন তার রাশি রাশি চিন্তার স্রোত বয়ে চলেছে। কে খুন হলো? ত্রিবান্ধব না আর অন্য কেউ? ত্রিবান্ধব কি জন্য তাকে সেখানে আসতে বলেছিল? তাকে বন্দি করার জন্য নয় তো? পকেট থেকে সিগারেট কেস বের করে সে একটা সিগারেট নিল। পরক্ষণে দেয়াশালা এটা বের করতে গিয়ে তার মনে পড়ল সেটা সে ফেলে এসেছে ভিতরে।
এর জন্য প্রতুল মনে মনে নিজেকে অভিসম্পাত করতে লাগলো। কিন্তু আনন্দমোহন আসছেন না কেন এখনো? আধ ঘন্টার উপর সময় বয়ে গেল, অথচ তার দেখা নেই কেন? পথে কোনো বিপদ আপদ হলো নাকি? এসব ভাবতে ভাবতেই মোড়ের মাথায় অকস্মাৎ পুলিশ ভ্যানের অত্যুজ্জ্বল হেডলাইট চোখে পড়তেই প্রতুলের মুখে ক্ষীণ হাসির রেখা ফুটে উঠল। তাহলে তিনি এসে গেছেন। গাড়িটা এসে থামলো প্রতুলের প্রায় ২ হাত আগে। ব্যস্ত সমস্ত ভাবে আনন্দমোহন গাড়ি থেকে নেমে এলেন। তার সঙ্গে এলো ২ পুলিশ ও একজন সার্জেন্ট। আনন্দমোহন প্রশ্ন করলেন, ব্যাপার কি প্রতুলবাবু? এটাও কি সেই স্ট্যাবিং এর ব্যাপার নাকি? ঘাড় নেড়ে প্রতুল জবাব দিল, হ্যাঁ ঠিক তাই। প্রহরী ৩ জনের ২ জনকে আনন্দমোহন বললেন, তোমরা এদিকটায় পাহারা দাও, কেউ যেন পালিয়ে না যায়। পরে ৩য় জনকে উদ্দেশ্য করে বললেন, তুমি পিছন দিকে যাও, ওদিকটা একটু ভালো করে লক্ষ্য রেখো, ওদিক দিয়ে পালানোই বেশি সম্ভব। পর মুহূর্তে তিনি সামনের দরজাটার কাছে এসে দাঁড়াতেই প্রতুল বলল, ওদিক দিয়ে নয়, ওপাশে আরেকটা পথ আছে, ভাড়া দেওয়া হইবে লেখাটা নজরে পড়তে আনন্দমোহন বললেন, এটা তো দেখে মনে হচ্ছে মান্ধাতার আমল থেকে টাঙানো রয়েছে। প্রতুল কোনো মন্তব্য করল না। তাকে সঙ্গে নিয়ে সে জঞ্জালের ধারে ঢোকার পথটাই এসে দাঁড়ালো। পকেট থেকে টর্চ বের করে আনন্দমোহন বললেন, ভেতরে কাউকে দেখতে পেয়েছিলেন নাকি আপনি? না, কাউকে দেখতে পাইনি, তবে কার যেন কথা শুনতে পেয়েছিলাম। শটটা কার সেটা ঠিক বুঝতে পারলাম না। ধীরে ধীরে আনন্দমোহন অগ্রসর হতে হতে অকস্মাৎ কিসে যেন একটা হোঁচট খেতেই তার হাতের টর্চটা মেঝের উপর পড়ে গেল। হাতড়ে হাতড়ে সেটাকে তুলে প্রতুল দেখল সেটা একেবারে নষ্ট হয়ে গেছে, ডুমটা পর্যন্ত ভেঙে চুরমার হয়ে গেছে। আফসোসের সঙ্গে আনন্দমোহন বলে উঠলেন, যাহ, তাহলে উপায় আপনার কাছে দেয়াশলাই আছে? সেটা আমি ভেতরে ফেলে এসেছি। অগত্য উপায়ান্তর না দেখে তারা স্থলিত চরণে অগ্রসর হতে থাকল। চারদিকে যেমনই গাঢ় অন্ধকার, তেমনি প্রগাঢ় স্তব্ধতা। অকস্মাৎ আনন্দমোহন বলে উঠলেন, আছে আছে, আমার পকেটে দেয়াশলাই আছে। একেবারেই ভুলে গিয়েছিলাম। পকেট থেকে তিনি দেয়াশলাইটা বের করে একটা কাঠি জ্বাললেন। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর বারুদের শিখাটা তাদের কাছে মনে হলো যেন বিদ্যুতের আলো। কিন্তু তা কতক্ষণের জন্যই বা? কয়েক সেকেন্ডের মধ্যে সেটা গেল নিভে। কাঠির পর কাঠি জ্বালাতে জ্বালাতে তারা সতর্ক দৃষ্টি আর উৎকণ্ঠিত মন নিয়ে ক্রমশ ভেতরে ঢুকতে লাগলো। এবারও কথা কইলেন আনন্দমোহন। বললেন, আর কতটা প্রতুলবাবু? অদূরে আঙুলের নির্দেশ করে প্রতুল বলে উঠলেন, ওই ওই যে, ওই দেখুন লাশটা। পকেট থেকে রুমালখানা বের করে আনন্দমোহন প্রথমে সেটা সলতের মতো পাকালেন। তারপর আলোটা অপেক্ষাকৃত দীর্ঘক্ষণ স্থায়ী হবে বলে তার একটা মুখে অগ্নিসংযোগ করে তিনি তীক্ষ্ণ দৃষ্টি একবার মৃতদেহের উপর ফেললেন। কিন্তু পরক্ষণেই বিস্ময়ের একটা বিচিত্র ধ্বনি তার মুখ দিয়ে বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে চোখ দুটোও মনে হলো যেন ঠিকরে বেরিয়ে আসতে চায়। তেমনি স্বরেই তিনি বলে উঠলেন, এই যে বিক্রম রায়ের মৃতদেহ। প্রতুলও তার কথার প্রতিধ্বনি তুলে সঙ্গে সঙ্গে বলে উঠল, বিক্রম রায়? তাহলে তটিনীর কথা মিথ্যে নয় দেখছি। প্রতুলের পানে ফিরে আনন্দমোহন বললেন, তটিনী? সে কি এখানে এসেছিল নাকি? হ্যাঁ, কাল রাত্রে বিক্রম রায় বাড়ি থেকে বেরোনোর পরই তটিনী তাকে অনুসরণ করে এখান পর্যন্ত এসেছিল। সে তো আমাকে জানায়নি কিছু। না, সে জানায়নি। তার কারণ এই যে, সে আপনাকে রীতিমতো ভয় করে চলে। অত রাত্রে অনুসরণ করেছে জানলে পাছে আপনি রাগ করেন, তাই সে জানায়নি। অতঃপর আনন্দমোহন শুরু করলেন অনুসন্ধান, কিন্তু দৃষ্টি তার তীক্ষ্ণ হলেও আলো না থাকাতে কিছুই ধরা পড়ল না। তবু যথাসম্ভব তিনি চারদিকটা দেখে নিলেন। না, কেউ নেই কোথাও। কাজ শেষ করে বোধ করি বহুক্ষণ আগেই সরে পড়েছে। প্রতুল তখন প্রকৃত হত্যাকারীর চিন্তায় মগ্ন। সত্যি কি ত্রিবান্দম হত্যাকারী? কেন সে এখানে আসার জন্য তাকে আমন্ত্রণ জানিয়ে চোখের সামনে মৃতদেহ ফেলে রেখে সরে পড়ল? এও কি তবে তার আরেকটা কৌশল? একান্ত নিরাশ মনে আনন্দমোহন বাইরে বেরিয়ে এলেন। পুলিশ ২ জনকে ডেকে বললেন, তোমরা ভিতরে ঢুকে লাশটা বের করে নিয়ে এসে মর্গে চালান দাও। তার আগে একবার আলো নিয়ে চারদিকটা ভালো করে খুঁজে দেখো। জিনিসপত্র যা আছে নিয়ে আসবে। যদি কারো হাতের ছাপ বা অন্য কিছু।
তাকে শেষ করতে না দিয়ে প্রতুল বলল, আপনার কি মনে হয় এই খুনটার সঙ্গেও ত্রিবান্দম জড়িত আছে? ঠিক তাই। সেই যে প্রকৃত খুনি এটা আমি হলফ করে বলতে পারি। তাহলে সে আমায় ওইভাবে ফোন করেছিল কেন? উদ্দেশ্যটা তার মহৎ ছিল না নিশ্চয়ই। ভেবেছিল আপনাকেও যদি এ জগৎ থেকে সে সরাতে পারে। কিন্তু তাই বা কি করে হয়? সে কি ভেবেছে যে আমি এতই বোকা? আর আমাকে ওই ধরনের ফোন করে ডেকে নিয়ে এসে খুন করার কথা ভাবা যে কতখানি মূর্খামি, আপনি কি বলতে চান সে তা বোঝে না? গাড়ির দিকে এগিয়ে যেতে যেতে আনন্দমোহন বিরক্তি ভরা কণ্ঠে বললেন, সমস্ত ব্যাপারটায় গোড়া থেকে কেমন যেন গোলমেলে হয়ে গেল। কিছুই কথাটা অসমাপ্ত রেখেই তিনি গাড়িতে উঠলেন। পরে জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের পানে তাকিয়ে তিনি বললেন, আসবেন নাকি আমার সঙ্গে? না, আমাকে আর একটা কাজ সারতে হবে, আপনি চলে যান। আনন্দমোহনের গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যেতেই প্রতুল একখানা ট্যাক্সি ডাকল। তারপর ড্রাইভারকে আদেশ দিল সোজা বাড়ির পথে যাওয়ার জন্য। বাড়ি ফিরে প্রতুল দেখল তটিনী তারই প্রতীক্ষায় বসে আছে। একখানা চেয়ার টেনে নিয়ে প্রতুল বলল, মিস্টার বিক্রম রায় খুন হয়েছেন। তটিনী যেন আকাশ থেকে পড়ল, অস্ফুট সুরে বলল, খুন হয়েছেন? হ্যাঁ, কিন্তু কে করেছে ঠিক বুঝতে পারছি না। ত্রিবান্ডম ভান্ডারীকে কি? প্রতুল তার কথা কেড়ে নিয়ে বলল, ত্রিবান্দম লোকটাকে আমার তিলমাত্র সন্দেহ হয় না। তোমার বাবা কিন্তু বলেছেন প্রকৃত হত্যাকারী ওই। আপনি তার দেখা পেয়েছিলেন? না, ওখানে দেখা পাইনি। বুঝতে পারলুম না কি কারণে সে আমাকে ওখানে যেতে বলেছিল। যদি মিস্টার বিক্রমের মৃতদেহ দেখানোর জন্যই হয়। টেবিলের উপর ফোনটা বেজে উঠতেই তার কথায় ছেদ পড়ে গেল অকস্মাতই। রিসিভারটা তুলে নিয়ে প্রতুল কানে লাগালো, কিন্তু পর মুহূর্তেই মুখখানা তার এক অযাচিত কারণে প্রদীপ্ত হয়ে উঠল। বলল, কে? ত্রিবান্দম? কি খবর? ওধার থেকে স্বর ভেসে এলো, হ্যাঁ, আমি ত্রিবান্দম ভান্ডারী কথা বলছি। আপনি নিশ্চয়ই আমার উপর খুব চটে গেছেন। অবশ্য যাওয়ারই কথা, কিন্তু কি করব বলুন। এমন এক সংকটময় মুহূর্তে আমি পড়েছি যে কোনো কাজ স্থিরভাবে করতে পারছি না। এক লহমার জন্য চুপ করে ত্রিবান্দম পুনরায় বলল, আমি আপনার সঙ্গে একবার দেখা করতে চাই, অত্যন্ত জরুরি কতগুলো কথা আছে। আপনি একবার দয়া করে। ঝাঁঝালো সুরে প্রতুল বলে উঠল, আমি তোমার চাকর নই, আর কোথাও আমি যেতেও পারবো না। কি এমন জরুরি দরকার শুনি? সেটা আপনার সাক্ষাতেই বলবো। কিন্তু তাহলে আমার বাড়িতে চলে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করবক্ষণ। দেখুন, সত্যি কথা বলতে কি, পুলিশের চোখে আমি একজন অপরাধী এখন। তাই মুহূর্তের জন্য কি একটা ভেবে নিয়ে প্রতুল বাধা দিয়ে বলে উঠল, না না, তোমার কোনো ভয় নেই, নিঃসন্দেহে তুমি আসতে পারো। বেশ, তাই যাচ্ছি। পরস্পরের কথা শেষ হতেই প্রতুল রিসিভারটা নামিয়ে রাখল। কয়েক মিনিট চুপ করে থাকার পর কি একটা ভেবে নিয়ে তটিনী বলল, আপনি কি ত্রিবান্দমকে পুলিশের হাতে দিতে চান নাকি প্রতুলবাবু? পরিহাস তরল কণ্ঠে প্রতুল বলল, তাহলে তো আমাদের দেশের সব কজন সিদ্ধ মহাপুরুষকেও জেলে পুরতে হয়। তার মানে আপনি কি ত্রিবান্দমকে একেবারে সিদ্ধ মহাপুরুষের পর্যায়ে ফেলতে চান? না 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 না, তা ফেলতে চাই না, তবে এ ব্যাপারে সে যে সম্পূর্ণ নির্লিপ্ত এ কথা আমি হলফ করেই বলতে পারি। কতক্ষণ উভয়েই চুপচাপ, কারো মুখে কোনো কথা নেই। চারদিকে বিরাজ করতে লাগলো একটা শ্বাসরোধকারী কুৎসিত নীরবতা। দেওয়ালে বিলম্বিত বড় ঘড়িটা শুধু অবিরাম টিক 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 শব্দ করে চলছে। অকস্মাৎ দ্বারপথে কলিং বেলটা সজোরে বেজে উঠতেই প্রতুল চকিত হয়ে উঠল। দ্রুতপথে এসে সে দরজাটা খুলতেই দেখে ত্রিবান্দম দাঁড়িয়ে। কিন্তু কি অদ্ভুত পরিবর্তন ঘটেছে তার চোখে মুখে। মনে হয় যেন এরই মধ্যে তার দেহের এবং মনের উপর দিয়ে একটা প্রচন্ড ঝড় বয়ে গেছে। চুলগুলো বিশৃঙ্খল, দেহটা পরিশ্রান্ত, মুখখানা মলিন। প্রতুল তাকে ভেতরে ডেকে আনল। চেয়ারে বসতে গিয়ে হঠাৎ তটিনীর উপর নজর পড়তেই ত্রিবান্দম প্রতুলের পানে ফিরে বলে উঠল, আপনার সঙ্গে আমার গোপনীয় কথা আছে, তাই বলছিলাম কি যদি দয়া করে। কথাটা শেষ না করে তটিনীর পানে ধীরে ধীরে মুখখানা ফেরালো। ইঙ্গিতটা বুঝতে পেরে প্রতুল মৃদু হেসে বলল, তোমার কোনো ভয় নেই।
এ হচ্ছে আমার ঘরের লোক, নির্ভয়ে তুমি এর সামনে তোমার বক্তব্য বলে যেতে পারো। কথা শেষে সে দরজাটা বন্ধ করে দিতে যাওয়ার উপক্রম করতেই ত্রিবান্দম বাধা দিয়ে বলল, না 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 না, বন্ধ করবেন না, দরজাটা খোলাই থাক। বিস্মিত কণ্ঠে প্রতুল প্রশ্ন করল, কেন বলো তো? কেন তা বলতে পারবো না, দয়া করে আমার কথাটা শুনুন। তার উদ্দেশ্যটা বুঝতে না পেরে একখানা চেয়ারে বসে প্রতুল নিজের পকেটের ভেতরে হাত ভরে রইল। স্পর্শে দেখে নিল পিস্তলটা ঠিক আছে কিনা, তারপর বলল, এবার বলো, তোমার যা বলবার আছে। পরক্ষণে সে টেবিলের উপর সিগারেট কেসটা দেখিয়ে বলল, খাও নাকি? না না, লজ্জা করবার কিছু নেই। না, দয়া করে আমাকে আমার বক্তব্য বলতে দিন, দেরি করলে হয়তো আমারও প্রাণটা তারা 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 কারা তা ঠিক জানি না, তবে আমার মনে হয় আমার পেছন পেছন কেউ ঘুরে বেড়াচ্ছে। যাক সে কথা, এখন কথা হচ্ছে এই যে পুলিশের হাত থেকে আমার পালিয়ে আসার সংবাদ বোধহয় আপনি জানেন। গম্ভীর মুখে প্রতুল বলল, জানি। প্রহরী বেষ্টিত অবস্থায় পুলিশ ভ্যানে উঠতে গিয়ে হঠাৎ আমার একটা লক্ষ্যের স্মরণ হলো। আমাদের অফিসে লোকটা নিয়মিত আসতো না বটে, তবে আমার সন্দেহ হয়েছিল ওরই উপর। চাঁদমোহন খুন হওয়ার দিন সে এসেছিল। প্রহরীদের বললাম আমি একবার ঘণ্টাখানেকের জন্য আনন্দমোহনের আদেশ নিয়ে ছুটি চাই। তারা তো আমার কথা হেসেই উড়িয়ে দিল। তখন বাধ্য হয়ে আমি তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ে পালিয়ে এলাম। তারপর কি করলে? যে লোকটার কথা বললাম আপনাকে, তারই উদ্দেশ্যে আমি ফকির সরকার লেনে যাই। সেখানেই সে থাকে। তার বাড়িখানা খুঁজে বের করে আমি একটা জানলার আড়ালে লুকিয়ে থাকি। হঠাৎ আমার কানে এলো সামনের ঘর থেকে সে লোকটার গলার স্বর, আর একজনকে হিন্দি ভাষায় সে বলছে, খুব সাবধানে কাজ করতে হবে, যে কোনো মুহূর্তে ধরা পড়ার সম্ভাবনা আছে। আমি রায়মোহনকে খুন করেছি, এবার পালা বিক্রমের। তাকে কাল একবার আমাদের মাধব মণ্ডল লেনের গুদমে রাত্রি ৯টার সময় দেখা করতে বলেছি, কারণ ওই ঘরটায় তার পক্ষে উপযুক্ত জায়গা। তারপর তাদের আর কোনো সাড়া পাওয়া গেল না। বুঝলাম তারা এবার বেরোবে, তাই আমিও সরে পড়লাম সেখান থেকে। মুহূর্তের জন্য থেমে ত্রিবান্দম বলে চলল, তখন প্রথমে আমার মনে হলো লালবাজারে একটা খবর দিই, কিন্তু আমার কথা তারা বিশ্বাস করবেন কিনা সন্দেহটা মনে জাগতেই ভাবলাম আগে একবার মাধব মণ্ডল লেনে গুদমঘরটা দেখে আসি, তাতে হয়তো আপনাদের সাহায্য করে আমার পক্ষে অনেকটা সহজ হবে। আমি গুদমঘরটা খুঁজে বের করলাম, তারপর আপনাকে ফোন করলাম। ভ্রুকুঞ্চিত করে প্রতুল জিজ্ঞেস করল, তারপর? তারপর আমি রাত্রে বাড়ি না ফিরে পথেই কাটালুম। আজও তাই কেটেছে। রাত ৯টার সময় কথা মতো গুদম ঘরে গিয়ে দেখি মিস্টার বিক্রম রায়কে শয়তানরা খুন করে রেখেছে। তারপর কি ঘটলো না ঘটলো আমি জানি না। আপনি হয়তো ভাবছেন স্যার আমি নিজের দোষ ঢাকার জন্য সব মিথ্যে বলছি, কিন্তু না, আমার কথা বিশ্বাস করুন। হঠাৎ কি মনে পড়তে সে তাড়াতাড়ি বলে উঠল, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি কাল খুনিদের ঠিকানাটা বের করেছি। আপনার যদি কাজে লাগে আমি জানাতে পারি। আনন্দবাবুকে বললে হয়তো। বাধা দিয়ে প্রতুল আগ্রহ ভরা কণ্ঠে বলে উঠল, বলো বলো, ঠিকানাটা কি? ত্রিবান্ধমের চোখ দুটো এক অজানা আশায় প্রদীপ্ত হয়ে উঠল। খুশি ভরা কণ্ঠে বলল, তার ঠিকানা হচ্ছে। তার কথা শেষ হওয়ার আগে ঘরের মধ্যে একটা শোঁ করে কিসের শব্দ উঠল। পরক্ষণে দেখা গেল যন্ত্রণার একটা অস্ফুট ধ্বনি করে ত্রিবান্ধম লুটিয়ে পড়ল মেজের উপর। বিস্মিত হয়ে প্রতুল তার পানে ঝুঁকে পড়তে দেখল তীক্ষ্ণধার একখানা ছোরা তার বাঁদিকের ফুসফুসের উপর প্রথিত। ক্ষতস্থান থেকে অনর্গল ধারায় রক্তস্রোত নির্গত হয়ে জামাটাকে সিক্ত করে তুলছে। প্রতুল আর এক মুহূর্ত অপেক্ষা না করে হত্যাকারীর উদ্দেশ্যে দ্রুত পদে দরজার সামনে এসে দাঁড়ালো। অদূরে সিঁড়ির গোড়ায় একটা অস্পষ্ট ছায়ামূর্তি দেখতে পেয়ে সে ছুটে গেল সেদিকে। ছায়ামূর্তিটাই নিশ্চয় হত্যাকারী। অগ্রবর্তী লোকটিও পিছনে পদশব্দ শুনে তীরের বেগে ছুটতে লাগলো। প্রথমে একতলায়, পরে সবেগে সে রাস্তায় গিয়ে পড়ল। প্রতুলও নাছোড়বান্দা, হিংস্র জানোয়ারের যেমন তার শিকারের পেছনে ক্ষিপ্ত হয়ে ছুটতে থাকে, সেও সেরকম লোকটাকে অনুসরণ করতে লাগলো। কিন্তু তবু মনে হলো মাঝের ব্যবধানটা তাদের যেন ক্রমেই বেড়ে চলছে। গভীর রাত, পথ জনবিরল, গাড়ি ঘোড়াও তেমন নেই, তাই ফাঁকা পথ পেয়ে তারা উভয়ে ছুটে চলল জোরে, আরো জোরে।
অকস্মাৎ পথের উপর অন্ধকারে কিসে একটা হোঁচট খেতে অগ্রবর্তী লোকটা সেখানে হুমড়ি খেয়ে পড়ে গেল। এই অবসরে প্রতুলও তার কাছে এসে সজোরে একটা ঘুষি চালিয়ে দিল তার কাঁধে, কিন্তু লোকটি তার আগে অচৈতন্য হয়ে পড়েছে। লোহার একখানা বিমে ধাক্কা খেয়ে সে এমনভাবে পড়েছে যে তার কপালটা অনেকখানি কেটে গেছে। আরো একটু ঝুঁকে পড়তেই প্রতুল ভাবল অনতিবিলম্বে তাকে হাসপাতালে পাঠানো প্রয়োজন। ইতোমধ্যে এধার ওধার থেকে লোক ছুটে এলো, নানাজনের নানা মত। সেখানকার নীরব আবহাওয়াটুকু কয়েক মিনিটের মধ্যে সরগরম হয়ে উঠল। পিছন থেকে প্রতুল দেখল তটিনীও ছুটে আসছে। কাছে আসতে সে বলল, একে এখনই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো দরকার, তুমি একবার খবর দাও। নিকটস্থ একটা ডাক্তারখানা থেকে ফোনে হাসপাতালে খবরটা পৌঁছে দিয়ে তটিনী এসে দাঁড়াতেই প্রতুল বলল, তোমার বাবাকে একবার খবরটা দিতে হবে। তটিনী বলল, দিচ্ছি দিচ্ছি, কিন্তু আগে এদিককার একটা ব্যবস্থা করা যাক। মিনিট দশেকের মধ্যে একখানা অ্যাম্বুলেন্স এসে হাজির হলো। স্থানীয় থানা থেকে খবর পেয়ে দারোগাও ছুটে এলো। এসেই শুরু করলো তদন্ত। পথচারীর মন্তব্যে সে প্রতুলকেই দোষী সাব্যস্ত করে থানায় নিয়ে যেতে চাইল। মৃদু হেসে প্রতুল এগিয়ে যেতেই তটিনী বলে উঠল, আপনি কি চললেন নাকি প্রতুলবাবু? গভীর বিস্ময়ে চোখ দুটো বড় বড় করে দারোগাটি সঙ্গে সঙ্গে বলল, আরে প্রতুলবাবু, মানে প্রতুল লাহিড়ী? বাংলার। তাকে শেষ করতে না দিয়ে তটিনী বলে উঠল, হ্যাঁ, বাংলার সর্বশ্রেষ্ঠ গোয়েন্দা প্রতুল লাহিড়ী। জিভ কেটে সলজ্জ কণ্ঠে দারোগাটি কি বলতে যাচ্ছিল বাধা দিয়ে প্রতুল তাকে একধারে টেনে নিয়ে গিয়ে কি সব বলে দিল। তারপর পুনরায় অচৈতন্য লোকটির সামনে এসে দাঁড়ালো। স্ট্রেচারে করে লোকটিকে গাড়িতে তোলা হলো। দারোগাটি অর্থপূর্ণ হাসি হেসে নমস্কার জানিয়ে সেখান থেকে বিদায় নিল। তটিনী বলল, এবার আমি চললুম বাবাকে খবরটা দিতে, আপনি যা হয় এদিককার একটা ব্যবস্থা করুন। সে চলে যেতেই প্রতুল বাসায় ফিরে এলো। ত্রিবান্দমের দেহটা তখনও মনে হলো যেন কাঁপছে। ছুটে গিয়ে তার উপর ঝুঁকে পড়তেই প্রতুল দেখল ওষ্ঠপ্রান্তটা তার বারেকের জন্য কেঁপে উঠে চিরতরে স্থির হয়ে গেল। ঘণ্টাখানেক কেটে যাওয়ার পরও যখন তটিনী কিংবা আনন্দমোহন কেউই এলেন না, প্রতুল তখন রীতিমতো চিন্তিত হয়ে উঠল। টেবিলের কাছে গিয়ে রিসিভারটা তুলে নিয়ে সে কানে লাগালো। একটু পরেই বলতে শুরু করলো, কে? আনন্দমোহন? হ্যাঁ, আমি প্রতুল কথা বলছি। কি বললেন? তটিনী যায়নি আপনার কাছে? সংক্ষেপে এদিককার ঘটনাটা বর্ণনা করে প্রতুল বলল, আপনি তাহলে এখনই একবার আসুন। আনন্দমোহন আসতেই সে সমস্ত ঘটনাটা বিশদভাবে বর্ণনা করে পরিশেষে বলল, আমি তো তটিনীকে পাঠালুম আপনার কাছে, বুঝতে পারলুম না ঠিক, হয়তো পথে কোথাও আটকা পড়েছে নাকি, ভাববার কিছু নেই, কিন্তু আপনি খুনির কি ব্যবস্থা করেছেন? মৃদু হেসে প্রতুল বলল, আগে বেচারা একটু সামলে নিক, তারপর। ত্রিবান্দমের দেহটা নজরে পড়তে সে বলে উঠল, এর ব্যবস্থাটা আপনাকেই করতে হবে, আমাকে এখনই একবার যেতে হবে হাসপাতালে। পরদিন সকালে চায়ের পেয়ালায় সবেমাত্র প্রতুল চুমুক দিয়েছে, এমন সময় ব্যস্ত সমস্ত হয়ে আনন্দমোহন তার ঘরে ঢুকে বলে উঠলেন, এদিকে বিপদ প্রতুলবাবু। আবার কি হলো? তটিনী কাল থেকে এখনো ফেরেনি। বিস্ময়চকিত কণ্ঠে প্রতুল বলল, এখনো ফেরেনি? কোনো খোঁজখবর নিয়েছেন কি? কোথায় আর নেব, আজ এখনই একটা চিঠি পেয়েছি। কথা শেষে একখানা কাগজ আনন্দমোহন প্রতুলের দিকে দিলেন। প্রতুল সেখানা হাতে নিয়ে পড়তে শুরু করলো। শ্রীচরণেশু, বাবা, আপনারা হাসপাতালে যে লোকটিকে বন্দি করেছেন তাকে ছেড়ে দিন, নইলে এরা আমাকে বন্দি করে রেখেছে, ছাড়বে না। তটিনী। পড়া শেষ হতেই প্রতুলের চোখ দুটো ক্রোধে যেন জ্বলে উঠল। বলল, শয়তানটা দেখছি বাঘের ঘরে ঘোক করে ঢুকতে চায়। পরক্ষণেই নিম্নকণ্ঠে সে বলল, তাহলে কি করা যায় বলুন তো? তটিনী তো কোনো রকম ঠিকানাও দেয়নি। আনন্দমোহন কি বলতে যাচ্ছিলেন এমন সময় একজন লোক ঘরে ঢুকল। জিজ্ঞাসু দৃষ্টিতে প্রতুলের পানে তাকিয়ে সে বলল, আপনি আপনার রোগীকে হাসপাতাল থেকে নিয়ে এসেছেন? তার মানে আমরা তো কিছুই জানি না। তাহলে সে পালিয়ে গেছে। তার মাথায় আঘাত তেমন লাগেনি, তাই ভোরে উঠেই পালাতে পেরেছে সে। লোকটির
শেষের কথাগুলো প্রতুলের মধ্যে তেমন চাঞ্চল্য প্রকাশ পেল না। আনন্দমোহনের দিকে দৃষ্টি ফিরিয়ে সে বলল, ঠিক এইটাই আমি ধারণা করেছিলাম। যাক, চলুন একবার হাসপাতালে, দেখা যাক কিভাবে পালালেন মহাপ্রভু। হাসপাতালে এসে তারা জানল ভোরবেলাতেই লোকটা পালিয়েছে। সকল রোগী তখন তন্দ্রায় আচ্ছন্ন। নার্সটা যখন সবেমাত্র কিছুক্ষণের জন্য পাশের রুমে গেছে, সেই অবসরে সে তার জামা জুতো নিয়ে সরে পড়েছে। কতক্ষণ নীরব থেকে একসময় প্রতুল বলল, আনন্দবাবু, আপনি জনকয়েক পুলিশ আর সার্জেন্টের ব্যবস্থা করুন, আমি লোকটাকে আজই ধরব। সবিস্ময়ে আনন্দমোহন প্রশ্ন করলেন, আপনি তার সন্ধান পাবেন কি করে? সে ব্যবস্থা আমি আগেই করে রেখেছি। বাক্য আলাপে সময় নষ্ট না করে আনন্দমোহন আধা ঘন্টার মধ্যেই প্রতুলের কথা মতো জনাস্টেক সশস্ত্র পুলিশ আর জন ছয়েক সার্জেন্টকে তার সামনে হাজির করলেন। বললেন, এবার কি করবেন করুন। সন্ধানী দৃষ্টিতে একবার হাসপাতালের চারধারে বুলিয়ে নিয়ে পিছন দিকের একটা পথ দিয়ে প্রতুল তাদের সঙ্গে করে যাত্রা শুরু করল। এখনকার পদক্ষেপটা প্রতুলের অন্য সময়ের পথ চলা থেকে যেন একটু স্বতন্ত্র। ডেলি প্যাসেঞ্জাররা যেমন ট্রেন ফেল হওয়ার পূর্ব মুহূর্তে কোনো দিকে না তাকিয়ে সজোরে পা চালাতে থাকে, মাঝে মাঝে প্রতুল ঠিক তাদের মতোই চলতে লাগলো। আবার কখনো এমনভাবে গতিটা সে কমিয়ে দিল যাতে মনে হয় দুনিয়ার তাগিদ বলতে যেন তার আর কিছুই নেই। পিছনে হাত 50 ব্যবধানে সদল বলে আনন্দমোহন তার গতি লক্ষ্য করে এমন বিস্মিত ও বিরক্ত হচ্ছিল যে যে কোনো মুহূর্তে তার পক্ষে ফিরে যাওয়াটা মোটেই বিচিত্র নয়। গলির পর গলি পার হয়ে প্রতুল কিন্তু সামনেই এগিয়ে চলল। দৃষ্টিটা মাঝে মাঝে পথের উপর তীক্ষ্ণ হয়ে উঠছে, আবার কখনো আশেপাশের বাড়িগুলোর প্রতি শোনের মতো গিয়ে পড়ছে। চিন্তিত মস্তিষ্কে কতক্ষণ পার হয়ে যাওয়া আসার পর এক সময় খিদিরপুরের একখানা দোতলা বাড়ির সামনে এসে সে থমকে দাঁড়ালো। ইঙ্গিতে পুলিশ ও সার্জেন্টদের সারা বাড়িখানা ঘিরে ফেলার আদেশ দিয়ে সে আনন্দমোহনের সঙ্গে ফটকটার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, এই বাড়িতে ঢুকেছেন মহাপ্রভু। সবিস্ময়ে আনন্দমোহন বললেন, এই বাড়িতে? আপনি কি আগেই জানতেন নাকি? আগে জানতাম না, এখন জানলাম। যাক, ও কথা, এখন ভেতরে আসুন। লঘু সন্তর্পিত পদে তারা ভেতরে ঢুকে গেল। তারপর উঠল দ্বিতলে। বারান্দার একেবারে শেষের ঘরখানার সামনে প্রতুল মুহূর্তের জন্য দাঁড়িয়েই ভেজানো দরজাটা চট করে খুলে দিল। টেবিলের সামনে মুখোমুখি বসেছিল যে দুটো লোক, মুহূর্তে মনে হলো যেন তাদের বুকের রক্ত হিম হয়ে গেল। তাদের মধ্যে একজন, মাথায় যার ব্যান্ডেজ বাঁধা, তাকে উদ্দেশ্য করে প্রতুল বলল, আপনি হঠাৎ হাসপাতাল থেকে চলে এলেন কেন? লোকটি বাধা দিয়ে বলে উঠল, কিন্তু আপনারা এখানে এলেন কি করে? এ বাড়ি বা চিনলেন কেমন করে? কথা শেষে সে দ্বিতীয় লোকটাকে ইশারায় কি বলে দিতেই লোকটি ঘর থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম করল, কিন্তু তাকে বাধা দিয়ে প্রতুল বলল, যাবেন না, আপনিও এখানে দাঁড়ান। প্রথম লোকটি একসময় পকেট থেকে একটা পিস্তল বের করলো। প্রতুলের পানে সেটা উদ্যত করে বলল, ওকে বাধা দেওয়ার আপনি কে? ছেড়ে দিন, নইলে। নইলে কি করবেন? এখনই গুলি করে মারবো। আপনি কার হুকুমে এ বাড়িতে ঢুকেছেন? তোমার প্রশ্নের জবাব দেওয়ার আগে আমার একটা কথার উত্তর দাও দেখি, তটিনী কোথায়? দ্বিতীয় লোকটা সহসা টেবিলের পাশে সরে এসে গুরুভার একটা বস্তু প্রতুলের দিকে সজোরে নিক্ষেপ করলো। প্রতুল যেন এই মুহূর্তের জন্য প্রস্তুত হয়েছিল। চকিতে এক পা সরে দাঁড়িয়ে সে তার জবাব দিল পিস্তলের গুলিতে। অব্যর্থ নিশানা। পরক্ষণে দেখা গেল লোকটি ডান হাত কানা বাঁ হাত দিয়ে চেপে ধরেছে। প্রথম লোকটি এবার ঝাঁপিয়ে পড়ল প্রতুলের উপর, কিন্তু তার শক্তি কতটুকু? মুহূর্তে প্রতুল তাকে দু হাতে শূন্যে তুলে ঘরের অপর পাশে অবস্থিত টেবিলের ধারে নিক্ষেপ করল। টাল সামলাতে না পেরে লোকটা ছিটকে গিয়ে পড়ল। পুনরায় আঘাত পাওয়া মাত্রই তার ললাটের ক্ষতস্থান থেকে অঝরে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। দ্বিতীয় লোকটি এবার ছুটে এলো, হাতে গুলিবিদ্ধ হয়েও যেন তার কিছুই হয়নি। এমনই ভঙ্গিতে সে প্রতুলের দিকে এগিয়ে আসতেই পিছন দিক থেকে আনন্দমোহন পিস্তলের কুঁদোটা সজোরে বসিয়ে দিলেন তার মাথায়। সঙ্গে সঙ্গে লোকটি লুটিয়ে পড়ল মাটির বুকে।
চোখের সামনে ফুটে উঠল কালো আকাশের বুকে অসংখ্য স্থিমিত তারকা। প্রথম লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়াতেই প্রতুল বলল, এখনো কিছু পাওনা আছে বুঝি? দেখো দেখি এটা কেমন লাগে। বলেই সে আর একটা ঘুষি এমনভাবে তার মুখের উপর বসিয়ে দিল যে সঙ্গে সঙ্গে তার নাকের পাতাটা চিরে গেল। সামনের দাঁত দুটো খসে পড়ল জিভের উপর। ক্ষুব্ধ কণ্ঠে প্রতুল বলল, এখনো বলো তটিনী কোথায়? নইলে তোমার শাস্তির সবে শুরু হয়েছে মনে রেখো। লোকটির তখন আর কথা কইবার মতো শক্তি বোধ করি ছিল না। তারপরও ক্লিষ্ট কণ্ঠে সে ধীরে ধীরে বলল, পাশের ঘরে। আনন্দমোহনকে সেখানে অপেক্ষা করতে বলে প্রতুল ছুটে এলো পাশের ঘরে। তটিনী অচৈতন্য, সম্ভবত ক্লোরোফর্ম দিয়ে তাকে অজ্ঞান করে রাখা হয়েছে। মাথায় হাত বুলাতে বুলাতে প্রতুল তাকে দুবার ডাকল, কিন্তু কোনো সাড়া পেল না। পুনরায় সে এ ঘরে চলে এলো। পূর্ববৎ কঠিন স্বরেই লোকটাকে বলল, কতক্ষণ তাকে ক্লোরোফর্ম করা হয়েছে? কুঁতিয়ে কুঁতিয়ে লোকটা বলল, ঘন্টা দুয়েক। আনন্দমোহনের পানে ফিরে প্রতুল বলল, তাহলে এক্ষুনি জ্ঞান ফিরে আসবে তার। লোকটির জীবনী শক্তি বোধ করি শেষ হয়ে এসেছিল, তাই সে বলল, যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা শুনে যেতে চাই প্রতুলবাবু। কি করে আপনারা এবারের সন্ধান পেলেন? মৃদু হেসে প্রতুল বলল, খুবই সহজ উপায়। তোমার জুতোর তলাটা একবার দেখো, দেখবে একটা দ অক্ষর লেখা, অর্থাৎ তুমি দস্যু। সেটা হাসপাতালে আমি করে রেখেছিলাম, আর তারই সঙ্গে এমন একটা কালি লাগিয়ে রেখেছিলাম যে যেখান দিয়ে তুমি চলো না কেন ওই অক্ষরটার ছাপ পড়তে পড়তেই যাবে। কথা শেষে সে নিজেই লোকটার এক পাটি রবারের জুতো তুলে দেখালো। আনন্দমোহন সব প্রশংস দৃষ্টিতে একবার প্রতুলের পানে তাকালেন। প্রতুল পুনরায় বলল, কিন্তু তোমরা এতগুলো লোককে খুন করলে কেন? পাশ ফিরে লোকটি ধীরে ধীরে বলে চলল, আমি যখন রেঙ্গুনে তখন আমার বাবা একটা ক্লাব তৈরি করেন। তাতে একসময় চাঁদমোহন, রায়মোহন, বিক্রম রায় এরা তিনজন সভ্য হতে চেয়েছিল। কি কারণে জানি না বাবা তাদের সভ্য করেননি। তার কিছুদিন পরেই বাবাকে তারা হত্যা করে পিঠে ছুরি বসিয়ে দিয়ে। রেঙ্গুন থেকে ফিরে এসে খবরটা শুনে আমি তার প্রতিহিংসা নেব বলে বহুদিন ধরে সুযোগ খুঁজে এসেছি, কিন্তু তাদের খোঁজ পাইনি। শেষে একদিন চাঁদমোহনকে একটা অফিসে দেখলাম, পরে জানলুম ওইটে তার নিজেরই অফিস। তারপর একে একে সবাইকে খুঁজে বের করে আমি বাধা দিয়ে প্রতুল প্রশ্ন করল, ত্রিবান্দমকে মারলে কেন তাহলে? ত্রিবান্দম আমাদের গোপনীয় অনেক কিছুই জানতে পেরেছিল, তাই তাকেও তাই তাকেও লোকটার কথা শেষ হলো না। বোধ করি আর কোনোদিনই হবে না। শুধু রক্তাক্ত ওষ্ঠটা বার কয়েক কেঁপে উঠল। একসময় দেহটাও তার ধীরে ধীরে নিস্পন্দ হয়ে গেল। এই গল্পটা প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক রোমাঞ্চ পত্রিকায় পুজো সংখ্যা 1948 সালে। আমি গল্প পাঠে প্রসূন ঘোষরায় পড়ছিলাম কল্লোল কুমার দত্তের লেখা ডিটেকটিভ উপন্যাস অন্ধকার অডিও বুক লাইব্রেরির সৌজন্যে। সাথে থাকুন, ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।